আজ আমার বিয়ে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, কারণ যার সাথে আমার বিয়ে হবে তার সাথে আমার প্রায় 1 বছর রিলেশন ছিল। আর আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই। আমি আদনান সামিরাজ, মা বাবার একমাত্র ছেলে। আর আজ আমার বিয়ে। আমার যার সাথে বিয়ে হবে তার নাম ঈশা। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পরে আমার বাবা আমার রুমে আসলো আর বলল, রাজ, তুই এখনো রেডি হওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই তো অপেক্ষা করতেছে তোর জন্য। আব্বু তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। তারপর আব্বু চলে গেল আর আমি রেডি হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নামলাম। তখন আমার আম্মু আমার কাছে এসে বলল, বাহ, আমার ছেলেকে তো অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ আম্মু। হুম, হয়েছে, এখন যাও, সবাই গাড়িতে অপেক্ষা করছে। আম্মু এখন আসি। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি গাড়িতে গিয়ে বসলাম। আর তখন আমার বন্ধুরা আমাকে নানানভাবে জ্বালাতে লাগলো। কিছুক্ষণ পরে আমি আমার শ্বশুরবাড়ি এসে পৌঁছালাম। শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক আদরেই বরণ করে নিল। আমিও আমার বন্ধুরা সবাই বসে আছি, তখন আমার আব্বু আমার কাছে এসে বলল, রাজ, একটু এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা। জি আব্বু বলো। ঈশা অন্য ছেলের সাথে পালিয়েছে। এই কথা শোনার পর মনে হলো যেন কেউ সজোরে আমার বুকে আঘাত করলো। তাও আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি বলছে এগুলা? ঈশা আমার সাথে এমন করতে পারে না। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, তারপর এটা দেখার পর বিশ্বাস করতে বাধ্য হলাম। আমি বাবার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, প্রিয় রাজ, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে রিলেশন চলাকালীন আমি আরেকজনকে ভালোবেসে ফেলি, আর সে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি আর কোম্পানির ম্যানেজার, আর তুমি শুধু একজন সাধারণ কর্মচারী। তাই আমি অনেক ভেবে এই সিদ্ধান্তই নিয়েছি যে আমি তোমার সাথে না, মেহেদির সাথেই বিয়ে করব। তাই আমাকে মাফ করে দিও। ইতি ঈশা। আমি ঈশা চিঠিটা পড়ে হাসলাম আর ভাবতে থাকলাম যে মানুষ টাকার জন্য কত কিছুই না করতে পারে। ঠিক তখন এশার বাবা এসে আমার বাবাকে বলল, দেখুন, আমার মেয়ে যা করেছে তার জন্য আমরা অনেক লজ্জিত। তাই বলছিলাম, যদি আমার ছোট মেয়ে নিশিকে আপনার ছেলের সাথে যদি বিয়ে দিতেন। আমার ছেলেকে কি আপনার খেলনা মনে হয় যে যার তার সাথে ওর বিয়ে দিব? তখন আমি আমার বাবাকে বললাম যে আমি এই বিয়ে করতে রাজি, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে। এর কিছুক্ষণ পরে আমাদের বিয়ে হয়ে যায়। আর আমার নতুন বউ নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর আমি সোজা ছাদে চলে যাই আর ভাবতে থাকি, আমার জীবনটা কেমন করে হঠাৎ করে বদলে গেল। কি হওয়ার ছিল আর কি হলো। না, এরকম করে চলা যাবে না। কিছুক্ষণ পরে দেখি আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমাকে উদ্দেশ্য করে বলল, দেখ রাজ, যা হওয়ার তা হয়েই গেছে, এখন আর কিছু করার নাই। তাই বলছিলাম তুই এখন ঘরে যা। আব্বু যাব, তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। এতে অনুমতি নেওয়ার কি আছে? যা বলতে চাস বল। আব্বু, আমি সব কিছু দায়িত্ব বুঝে নিতে চাই। তুমি সব কিছুর ব্যবস্থা করো, আমি 2 দিন পরে সব কিছু শুরু করব। ও এই কথা, তুই কিছু চিন্তা করিস না, আমি সবকিছুর ব্যবস্থা করছি। এখন তুই রুমে যা, বৌমা সেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তারপর আমি আমার রুমের দিকে এগোতে থাকি আর রুমের দরজার কাছে দাঁড়িয়ে ভাবতে থাকি, ঢুকবো কি ঢুকবো না। তারপর কিছু না ভেবে ঢুকে পড়ি। আর ঢুকা মাত্র আমার শালিকা মানে আমার নতুন বউ আমায় সালাম করে। তখন আমি তাকে বলি, দেখো নিশি, তুমি তো জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে, তাই আমি চাই আগে আমরা একে অপরকে ভালোভাবে জানবো, তারপর নতুন জীবন শুরু করব। উত্তরে নিশি শুধু মাথা নাড়ালো। তাই বেশি কিছু না বলে নিশিকে বিছানায় আর আমি সোফায় শুয়ে পড়ি আর হারিয়ে যাই ঘুমের রাজ্যে। সকালে একটা মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙে। তখন আমি চোখ মেলে দেখি নিশি আমায় ডাকছে। আমি ওর দিকে তাকিয়ে নিজের চোখ সরাতে পারছি না, কারণ নিশি মাত্র শাওয়ার নিয়ে বের হলো আর ভেজা চুলে নিশিকে অসাধারণ লাগছে। তখন আবার নিশির কথাই বাস্তবে ফিরি। তাই আমি নিশিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এত ডাকছো কেন? নিচে সবাই নাস্তা করার জন্য ডাকছে, আপনাকে আর আমাকে, তাই। ও, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। আর যখন বের হই তখন নিশিকে দেখে ক্রাশ খাই, কারণ আমি বের হয়ে দেখি নিশি একটা নীল শাড়ি পরে আছে, তার সাথে হালকা সাজ। এমনিতেই আমার নীল কালার অনেক প্রিয়। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে নিশি ভালোভাবে শাড়ি পরতে পারে নাই, কোনো রকম শুধু পেঁচিয়ে রেখেছে। এটা দেখে আমি জোরে হেসে দিলাম। আর তখন নিশি আমার কাছে এসে বলল, এই কি, আপনি পাগলের মতো হাসছেন কেন? কি, আমি পাগল? নয়তো কি, পাগল না হলে কেউ এমন করে হাসে? তোমার শাড়ি পরা দেখলে যে কেউ পাগল হয়ে যাবে, বলে আবার হাসতে শুরু করলাম। দেখুন, একদম হাসবেন না। আমি শাড়ি পরতে পারি না, তাই বলে এইভাবে হাসতে হবে? ঠিক আছে, আর হাসবো না। তার আগে তুমি আমার কাছে আসো, তোমায় ভালো করে শাড়ি পরিয়ে দেই। আপনি শাড়ি পরাতে পারেন? পারি, দাঁড়াও তোমাকে পরিয়ে দেই। তারপর আমি নিশিকে শাড়ি পরিয়ে দেই আর নিশি আমার দিকে অপলক তাকিয়ে আছে। শাড়ি পরানোর শেষে আমি নিশির দিকে তাকিয়ে ওর প্রেমে পড়ে যাই, কারণ শাড়িতে নিশিকে অপরূপ সুন্দর লাগছে।
আর নিশি দেখতে ঈশার থেকে অনেক সুন্দর। আমি ওর দিকে তাকিয়ে আছি, এমন সময় নিশি আমাকে বলে, বাহ, আপনি তো দেখছি অনেক ভালো শাড়ি পরাতে পারেন। নিশ্চয়ই আপুকে পরানোর জন্য শিখেছেন। এটা বলে নিশি নিজে জিহ্বায় কামড় দেয়, কারণ সে ভুল কথা বলে ফেলেছে। আর ঈশার কথা শুনে আমার মন আবার খারাপ হয়ে যায়। তাই আমি নিশিকে বলি, চলো এখন নিচে যাওয়া যাক, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমি আর নিশি নিচে যাই। তখন সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আমিও একটা নীল শেরওয়ানি পরেছি। তারপর আমি আর নিশি খাওয়ার টেবিলে পাশাপাশি বসি। আর খাওয়ার এক পর্যায়ে আমি আব্বুকে বলি, আব্বু, আমি আমিয়ানের সাথে কথা বলে নিয়েছি, আর কাল সকালে আমি আর নিশি কয়েকদিনের জন্য ঢাকায় যাব। বুঝেছি। আর আমিও সব কথা বলে রেখেছি, কালকে সকালে তোদের ঢাকার ফ্লাইট। আমি যা যা বলেছিলাম সব কিছুর অ্যারেঞ্জমেন্ট কি হয়ে গেছে আব্বু? না, সব হয় নাই, তবে আজকের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। তারপর আরও কিছু কথা বলে আমি আর নিশি রুমে চলে আসলাম। তখন নিশি আমায় জিজ্ঞাসা করলো যে আমরা কেন ঢাকায় যাব। তাই আমি তাকে বললাম যে এটা আমার তরফ থেকে নিশির জন্য সারপ্রাইজ। আর আমি নিশিকে ব্যাগ গুছিয়ে রাখতে বলি। নিশি আমার কথা মতো নিজের ব্যাগ গুছিয়ে রাখে। অন্যদিকে ঈশার মেহেদিও বিয়ে করেছে, আর তারা দুজনই অনেক খুশি। আর তখন মেহেদির ফোনে একটা কল আসে। হ্যালো, কে বলছেন? ও স্যার, আপনি কিছু দরকার আছে নাকি? ওকে স্যার, আমি সব ব্যবস্থা করে দেবো। এখন রাখি। কে ফোন করেছিল? আমাদের নিউ সিইও ফোন করেছিল আর বলল যে কাল উনিও ওনার ওয়াইফ আসবে ঢাকায়, তাই একটা গ্র্যান্ড পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর সেখানে আমাকে আর আমার বউকে উপস্থিত থাকতে হবে। ও, চলো এখন ঘুমাতে যাই, কাল আবার অনেক কাজ আছে। তারপরের দিন মেহেদি আর ঈশা পার্টিতে যায়। আর তার পৌঁছানোর কিছুক্ষণ পরে হেলিকপ্টারে করে মেহেদি নিউ বস আসে। আর অফিসের সব স্টাফ তাকে স্বাগতম জানানোর জন্য যায়। আর যখনই নতুন বস ও তার ওয়াইফ হেলিকপ্টার থেকে নিচে নামে, তখনই ঈশা প্রচণ্ড রকম একটা শক খায়। কারণ মেহেদির কোম্পানির নতুন বস অন্য কেউ না, তার প্রাক্তন প্রেমিক রাজ এই কোম্পানির বস। আর তার ওয়াইফ হলো ঈশার আপন বোন নিশি। কিন্তু এটা কিভাবে সম্ভব? রাজ তো ঈশাকে বলেছিল সে যে একজন সাধারণ ঘরের ছেলে, কিন্তু সে এত বড় কোম্পানির মালিক হলো কিভাবে? তারপর আমি আর নিশি হেলিকপ্টার থেকে নেমে আসি আর দেখি যে ঈশা আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে হয়তো ভাবছে আমি এখানে কেমন করে আসলাম, আর মালিকই বা কেমন করে হলাম, কারণ আমি ঈশাকে বলেছিলাম যে আমি একটা কোম্পানির সাধারণ একজন কর্মচারী। হেলিকপ্টার থেকে নামার পরে সবাই আমাকে আর নিশিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন ঈশা আর ওর হাজব্যান্ড মেহেদি আমাদের কাছে আসে আর আমাদের স্বাগতম জানায়। তখন ঈশা আমাকে বলে, রাজ, তুমি এখানে কি করে? আর তুমি A&R কোম্পানির সিও হলে কিভাবে? কেন মিস ঈশা, অবাক হচ্ছেন নাকি? এখানে তো অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমি আপনাকে একবার বলেছিলাম বিয়ের পরে আপনার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, কিন্তু আপনি কি করলেন? আমি ঈশার সাথে কথা বলছিলাম, তখন মেহেদি এসে আমাকে বলল, স্যার, এই হলো ঈশা, আমার ওয়াইফ। 2 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। নাইস টু মিট ইউ মিস ঈশা। থ্যাংক ইউ স্যার। তা মেহেদি সাহেব, আমি যা যা বলেছিলাম সব কিছুর অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে? জি স্যার, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনি কি আগে একটু রেস্ট নিয়ে নেবেন নাকি? আমি আর নিশি আগে একটু রেস্ট নিব, তারপরে পার্টিতে জয়েন করব। আর আপনাকে পরিচয় করিয়ে দেই, ইনি হলেন নিশি, আমার ওয়াইফ। হ্যালো ম্যাম, কেমন আছেন? জি, ভালো আছি। তখন আমি ঈশার দিকে লক্ষ্য করে দেখি সে আমার আর নিশির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তাই আমি মনে মনে বলি, এখনও তো কিছুই দেখোনি, দেখতে থাকো কি হয়। তখন মেহেদি আমাকে আর নিশিকে একটা রুমে নিয়ে যায় আর বলে এখানে কিছুক্ষণ রেস্ট নিতে। এই বলে মেহেদি সাহেব সেখান থেকে চলে যায়। তখন নিশি আমার কাছে এসে বলে, এগুলো কি হচ্ছে আমাকে কি প্লিজ বলবেন? মানে কিসের কথা বলছো তুমি? বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি? কই না তো। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? আরে তুমি বোঝাই না বললে কেমন করে বুঝবো? এগুলো কি? আমি তো শুনেছিলাম আপনি একটা কোম্পানির একজন সাধারণ কর্মকর্তা। শুধু আমি না, আমার পরিবার জানতো যে আপনি একটি কোম্পানিতে কাজ করেন। তাহলে হুট করে এত বড় কোম্পানির সিইও কেমন করে হলেন? হুট করে আমি এই কোম্পানির সিইও হই নাই। এই কোম্পানির ওনার হলো আমার বাবা, বুঝেছো? আর সেই হিসেবে আমি এই কোম্পানির সিইও। আর কেন আমি আমার আসল পরিচয় গোপন করেছি সেটা না হয় তোমাকে পরে বলবো। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি কেন আপনার আসল পরিচয় গোপন করলেন সেটা আগে বলুন। বললাম তো, আমি তোমাকে সব বলবো, তার আগে তুমি কান্না বন্ধ করো। নিশিকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিয়ে কেন জানি নিশির কান্নাটা আমার সহ্য হলো না। তারপর নিশিও আমায় জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। এইভাবে কিছুক্ষণ নিশি কান্না করলো। তারপর যখন সে বুঝতে পারলো যে সে আমায় জড়িয়ে ধরে আছে, তখন হঠাৎ করে আমায় ছেড়ে দিয়ে বলল, আমি সরি, আসলে আমি বুঝতে পারি নাই তাই এমনটা করেছি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো তাই। ইটস ওকে নিশি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমাদের আবার নিচে পার্টিতে যেতে হবে। তারপর নিশি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পরে
নিশি বাহির হয়। তখন আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করি। আর বের হওয়া মাত্র নিশিকে দেখে টাসকি খাই, কারণ নিশিকে নীল শাড়িতে একদম অপসরীর মতো লাগছে, সাথে হালকা মেকআপ, যা দেখে যে কেউ নিশির প্রেমে পড়তে বাধ্য। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করে, এই যে মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখছেন? একটা ডানা কাটা পড়ি। নিজের অজান্তেই বলে ফেলি। আর আমার কথায় নিশি বেশ লজ্জা পায়, যা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে, কারণ নিশির চেহারা একদম লজ্জায় লাল হয়ে গেছে। তখন আমি বলি, থাক আর লজ্জা পেতে হবে না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। তখন নিশি আবার রেডি হতে থাকে। আর নিশি যখন লিপস্টিক তার ঠোঁটে দিতে যাবে, তখন আমি তাকে আটকিয়ে বলি যে, তোমাকে এমনি অনেক ভালো লাগছে, এইসব লিপস্টিক আর কোনো দিন দিবা না, ওকে? নিশিও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। কিছুক্ষণ পরে নিশি আমাকে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগছে। আর আমি তো নিশিকে দেখে ওর প্রায় প্রেমে পড়ে যাই, কারণ নিশিকে হালকা সাজে একদম পরীর মতো লাগছে। তাই আমি ওর কাছে গিয়ে বলি, সবই ঠিক আছে, শুধু একটা জিনিস ছাড়া। ও, আরে শুনবে তো কি জিনিস? না বললে শুনবো কেমন করে? তোমার গলায় কাজল দেওয়া হয়, তোমাকে কেউ যদি এইভাবে দেখে তাহলে সবার নজর লেগে যাবে তো, তাই না? তারপর আমি নিজের হাতে নিশির ঘাড়ে কাজল লাগিয়ে দেই। আর আমার ছোঁয়া পাওয়া মাত্র নিশি কিছুটা কেঁপে ওঠে। আর নিশির এত কাছে গিয়ে আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। আর নিশিও কিছুটা আমার মতোই হয়ে গেছিল। তখন আমি নিশির মুখটা উপরের দিকে তুলে আমার ঠোঁট ওর ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যাই। আর যখনই আমি নিজের ঠোঁট নিশির ঠোঁটের সাথে মেলাবো, তখনই কেউ একজন রুমের মধ্যে প্রবেশ করে। এতে করে নিশি আমার থেকে কিছুটা দূরে চলে যায়। আর আমাদের দুজনেরই ঘোরটা কেটে যায়। তাই তখন দেখার চেষ্টা করি যে কে এসেছে, আর তখনই দেখি ঈশা দাঁড়িয়ে আছে। এতে করে আমার রাগটা বেড়ে যায়। তাই আমি ঈশাকে গিয়ে বলি, আপনার কি একটু সাধারণ বুদ্ধিটুকু কি নেই যে একটা সদ্য বিবাহিত দম্পতির রুমে কোনো পারমিশন ছাড়া প্রবেশ করেছেন? আসলে আমি তো জানতাম না ভেতরে কি হচ্ছিল, আর তোমার রুমে ঢুকতে তো আগে কখনো পারমিশন লাগেনি, তাই। ও প্লিজ, আগে কি হয়েছে না হয়েছে আই জাস্ট ডোন্ট কেয়ার, বাট নাও আই অ্যাম ম্যারিড, সো নেক্সট টাইম নক করার রুমে ঢুকবেন, আন্ডারস্ট্যান্ড? ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। কথাটা মনে থাকে যেন। আর কি জন্য এসেছেন সেটা কি জানতে পারি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কিসের জন্য ক্ষমা চাইছেন মিস ঈশা, সেটা কি জানতে পারি? তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি কিছু বলতে যাব, তখনই নিশি এসে বলে, আপু, তুই যা করেছিস তা কত বড় অন্যায় সেটা কি তুই জানিস? জানি। তাহলে কোন মুখে তুই মাফ চাস সেটা আমাকে বল। নিশি বোন আমার, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি ক্ষমা চাইতে এসেছি। আপনি কোনো অন্যায় করেন নাই মিস ঈশা, অন্যায় তো করেছি আমি। আপনার মতো একজন প্রতারককে ভালোবেসেছিলাম, এটার চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে সেটা বলুন তো। আমি আরও কিছু বলতে যাব তার আগে আমার ফোনে একটা কল আসে। আমি কলটা রিসিভ করে নিশিকে বলি যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। আর ফোনটা করেছিল মেহেদি, মানে ঈশার হাজব্যান্ড। তারপর আমি ঈশাকে আমার রুম থেকে চলে যাওয়ার জন্য বলি। কিছুক্ষণ পর নিশি বের হয়ে আসে। আর আমি তো নিশিকে দেখে রীতিমতো টাসকে খেয়ে যাই, কারণ নেভি ব্লু শাড়িতে নিশি অসাধারণ লাগছে, তার সাথে হালকা মেকআপও করেছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিশি আমাকে বলে, এই যে মিস্টার রাজ, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি নিচেও যাবেন? যাব। আর তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে মিসেস রাজ। আমার মুখে মিসেস রাজ ডাক শুনে নিশি অনেক খুশি হয়, যা ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল। তখন আমি আবার নিশিকে বললাম, কি হলো, নিচে যাবে না নাকি? তারপর আমি আর নিশি দুজনে একসাথে নিচে যাই। আর সেখানে থাকা সবাই আমাদের স্বাগত জানায়। তারপর আমি নিশিকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আর সবাই নিশিকে অনেক পছন্দ করে আর অনেক তারিফও করে। এগুলো দেখে ঈশা অনেকটা জেলাস ফিল করে, কারণ এগুলা ঈশা পাওয়ার কথা ছিল, কিন্তু তার লোভের কারণে সে সব কিছু হারিয়েছে। পার্টি শেষ হওয়ার পরে আমি আর নিশি নিজেদের রুমে চলে আসি। আর রুমে আসার পরে নিশি আমাকে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে করব। বলো, তোমার কি বলার আছে? আপনার আর আপুর পরিচয় হলো কিভাবে, এটাই জানতে চাচ্ছিলাম। যদি না বলতে চান তাহলে থাক, বলা লাগবে না। বুঝলাম, তাহলে শুনো। তারপর আমি বলতে শুরু করলাম, আমি তখন সবেমাত্র লেখাপড়া শেষ করে দেশে ফিরেছি। তো একদিন আমিও আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা দেশের ভিতরেই। তাই সবাই মিলে ঠিক করলাম যে সিলেটে যাব। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। সব ফ্রেন্ড একসাথে যাব তাই বাসে করে যাচ্ছিলাম, কিন্তু বাসে উঠে বাঁধে এক বিপত্তি। আমার সব ফ্রেন্ডের সিট এক জায়গায় পড়েছিল, আর আমার সিট পড়েছিল এক মেয়ের সাথে। তাই কিছু করার না থাকায় বাধ্য হয়ে সিটে বসে পড়ি। কিছুক্ষণ পরে যখন মেয়েটি আসে, আমি তার দিকে তাকিয়ে রীতিমতো টাসকি খাই, কারণ এত সুন্দরী মেয়ে আমি এর আগে কখনো দেখি নাই। মেয়েটির পরনে ছিল একটা নেভি ব্লু লং 3 পিস, তার সাথে ম্যাচিং জুয়েলারি, সাথে হালকা সাজ। দেখে মনে হচ্ছিল জান্নাতের অপসরী। আমি তার দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। আমার এইভাবে তাকানো দেখে মেয়েটি বলে ওঠে, এই যে মিস্টার, দেখা শেষ হইলে আমাকে বসার জায়গাটা দিন।
মেয়েটির এমন কথায় আমি কিছুটা লজ্জা বোধ করি, তাই আর কিছু না বলে ওনাকে বসার জায়গাটা দিয়ে দেই। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেয়। মেয়েটি কিছুক্ষণ পরে আমায় জিজ্ঞাসা করে, হাই, আমি ঈশা। আপনার নামটা কি জানতে পারি? আমি রাজ। বাহ, চেহারার সাথে নামেরও মিল আছে। সিলেট যাচ্ছেন নিশ্চয়ই? আপনি কেমন করে জানলেন? শালার এমন আবাল তো জীবনেও দেখি নাই। সিলেটের বাসে করে মানুষ অন্য কোথাও কি যাইতে পারে বলেন তো? এটা আপনি বুঝবেন না মিস্টার। ও। হুম। তখন আমি তাকে বললাম যে আপনি কি একাই যাচ্ছেন নাকি? উত্তরে সে বলল, একা কেন যাব? আমার সাথে তো আপনি আছেন, তাই না? আপনি যদি চান তাহলে সত্যি যেতে পারি। কিছু বললেন? কই না তো। ও, আমি মনে করছিলাম হয়তো কিছু বললেন। না, আমি তো কিছুই বলি নাই। তা সিলেটে কোথায় যাচ্ছেন? এই তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাইতেছি। আর আপনি? আমিও তো ফ্রেন্ডদের সাথেই যাচ্ছি। আপনি কি স্টুডেন্ট নাকি জব টপ করেন? আমি হলাম, না আসল পরিচয়টা দেওয়া যাবে না। আপনি হলেন কি? আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি। ও। তারপর ঈশার সাথে আরও অনেক কথা হলো। তখন জানতে পারলাম সে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। এইভাবে আমাদের পরিচয় হয়। তারপর পরিচয় থেকে ভালোবাসা। আমি আর ঈশা অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছিলাম। আমরা সিলেট থেকে ফিরে এসেও একে অপরের সাথে যোগাযোগ করতাম। একদিন আমি ঈশাকে প্রপোজ করি আর ঈশাও সেটা অ্যাকসেপ্ট করে, কিন্তু রিলেশনে থাকা অবস্থায়ও আমি আমার আসল পরিচয়টা ঈশাকে জানাইনি। আমি চেয়েছিলাম ঈশাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু পরে যে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাব এটা ভাবতে পারি নাই। কথাগুলো বলে নিজের অজান্তেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, সেটা বুঝতেই পারি নাই। আমি কিছুক্ষণ পরে নিশির দিকে লক্ষ্য করে দেখি সেও কান্না করছে। তখন আমি তাকে বলি, এ কি তুমি কান্না করছো কেন? আপনি আপুকে এতটা ভালোবাসতেন, আর আপু আপনার সাথে কি করলো? যা হওয়ার তা তো হয়েই গেছে, আর এখন তুমি আমার স্ত্রী, এটাই সত্যি। আর আমি চাই এই সম্পর্কটা ভালোভাবে নিতে। আমি চেষ্টা করব। তার আগে বলেন, আপনি আর কখনো আপুর কথা মনে করবেন না? কথা দিলাম। নিশি আমাকে এভাবে জড়িয়ে ধরবে আমি সেটা ভাবতেও পারি নাই। কেন যেন নিশির এভাবে জড়িয়ে ধরা আমার অনেক ভালোই লাগছে। এই যে মিস, এবার কি আমাকে ছাড়বেন? কথাটি বলা মাত্র নিশি আমাকে ছেড়ে দিল, আর নিশির মুখ একদম লজ্জায় লাল হয়ে আছে। তখন আমি নিশিকে আমার কোলের উপর বসিয়ে ওর চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, আমাকে ছেড়ে কখনো যাবে না তো? না, কখনোই না। তারপর আমি নিশির কপালে আলতো করে একটা চুমু খেলাম, আর আমার ঠোঁটের ছোঁয়া পাওয়া মাত্র নিশি কেঁপে উঠল। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। আজ এমনিতেও অনেক ধকল গেছে। আগামীকাল থেকে আমরা নতুন জীবন শুরু করব। হুম। তারপর নিশি ফ্রেশ হয়ে আসে আর আমি নিশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এই কয়দিনে আমি নিশিকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। পরের দিন সকালবেলা নিশির আগে ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে যখন বসতে যাব তখন দেখি নিশি আমার বুকের মাঝে শুয়ে আছে। আর নিশির ঘুমন্ত চেহারাটা অনেক সুন্দর লাগছে। হয়তো সব মেয়েদের ঘুমন্ত চেহারা একরকম হয়, কিন্তু নিশির মতো কারো হয় না। তখন আমি খেয়াল করে দেখি নিশির মুখের উপর কিছুটা চুল এসে পড়েছে, যার কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে। তাই আমি নিশির মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কানের সাথে গুজে দেই। তখনই আমার চোখ আটকে যায় নিশির গোলাপি ঠোঁটের উপর। আমি নিজের অজান্তেই নিশির ঠোঁটে চুমু দিয়ে বসি। আর তখনই নিশি জেগে যায়। আমাকে ওর এত কাছে দেখে নিশি কিছুটা ঘাবড়ে যায়। আর আমি ওকে কিস করেছি এটা বুঝতে পেরে নিশি লজ্জা পেয়ে আমার বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলে। তখন আমি নিশিকে বলি, এই কি হলো তোমার, আর এমন কেন করছো? আমার মনে হয় লজ্জা করে না। বাবা, এখন এত লজ্জা, তাহলে রাতে যা হবে তখন কি করবা? চা ফাজিল কোথাকার, মুখে কিচ্ছু আটকায় না। নিশি জানো, তোমার ঠোঁটের স্বাদ কিন্তু সেই রকম। চা দুষ্টু। এই বলে ওয়াশরুমে পালালো। আর আমি বসে বসে ভাবতে লাগলাম, পাগলিটা এই কয়দিনে আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, আর আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পরে নিশি ওয়াশরুম থেকে বাহির হলো আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নিশি চুল মুছছে। তখন আমি নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরি আর নিশির চুলের মধ্যে নাক ডুবিয়ে দিই। এতে নিশি কিছুটা কেঁপে ওঠে। আমি নিশির চুলের গন্ধে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। নিশির ডাকে আবার ঘোর ভাঙলো। নিশি আমাকে বলল, এই যে মিস্টার, অফিসে যাবেন না নাকি? এত সুন্দর বউ রেখে কীভাবে অফিস যাই বলো তো? তার চেয়ে বরং চলো তুমি আর আমি ঘুরতে যাই। সত্যি বলছেন? না, মিথ্যা বলছি। আমার কথা শুনে নিশির হাসি মাখা মুখ নিমিষে গায়েব হয়ে গেল। তখন আমি বললাম, থাকার ঢং করতে হবে না, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসুন। আপনি অনেক কিউট। বলে আমাকে কিস করে এক দৌড়ে পালালো। আমি তখন মনে মনে বললাম, পাগলি একটা। কিছুক্ষণ পরে নিশি নেভি ব্লু শাড়ি পরে বের হলো, আর সাথে হালকা সাজ। এতে নিশিকে আরও বেশি সুন্দরী লাগছিল। তারপর নিশি আমার কাছে এসে বলে, চলুন, আমি রেডি। চলো। তারপর আমি ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বলি। ম্যানেজার মানে ঈশার হাজব্যান্ড। কিছুক্ষণ পরে ঈশা ও তার হাজব্যান্ড আসে আর আমাকে বলে, স্যার, আপনি যা যা বলেছিলেন সব রেডি। ধন্যবাদ মেহেদি সাহেব। আরে, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে?
মেহেদি সাহেব, আমি আপনাকে একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা কি এনেছেন? হ্যাঁ স্যার, এনেছি, এই নিন। আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে তখন আমি নিশিকে ডাকিয়ে জিজ্ঞাসা করি, এটা কেমন হয়েছে? আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, ওই প্যাকেটের মধ্যে একটা নেকলেস ছিল, যেটা আমি নিশির জন্য আনতে বলেছিলাম। ওয়াও, ইটস সো গর্জিয়াস। এবার পড়ুন দেখি। এটা আমার জন্য। এবার পড়ুন তো। না, আমাকে পরিয়ে দিন। তো কি আর করার, সবার সামনে আমি নিশিকে নেকলেসটা পরিয়ে দিলাম। পরানোর পর ঈশার দিকে তাকিয়ে দেখি সে কেমন করে যেন তাকিয়ে আছে নিশির দিকে। হয়তো সে এটা ভাবছে যে যা ওর পাওয়ার কথা ছিল সেটা তার ছোট বোন পাইতেছে। তারপর আমি আর নিশি ঘুরতে বাহির হলাম। সারাদিন ঘোরাঘুরি করে যখন নদীর ধারে গিয়ে বসলাম, তখন নিশি বলল যে সে ফুচকা খাবে। অনেক বোঝানোর পরেও কোনো লাভ হইল না, তাই তাকে ফুচকা খেতে নিয়ে গেলাম। আর আমি নিশির ফুচকা খাওয়া দেখে অবাক না হয়ে পারলাম না। মেয়েরা এত ফুচকা কীভাবে খেতে পারে সেটা আল্লাহই ভালো জানে। প্রায় অনেক রাত হয়ে যায় বাসায় ফিরতে। তারপর বাসায় ফিরে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। আমি বের হওয়ার পরে নিশি ঢোকে। কিছুক্ষণ পরে নিশি বাহির হয়। তখন আমি নিশিকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরি আর বলি, সকালে কি বলেছিলাম মনে আছে? নিশি উত্তরে শুধু মাথা নাড়ালো। তাহলে শুরু করা যাক। আমি কি নিষেধ করেছি নাকি? আমি নিশির সাই পেয়ে ওকে কোলে তুলে নেই আর বিছানায় গিয়ে রাখি। তারপর আমি নিশির গলায় আস্তে করে কয়েকটা কিস করি। এতে নিশির নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হতে থাকে। তারপর আমরা দুজন হারিয়ে যাই ভালোবাসার অতলে। আর কিছু কমুনার লজ্জা লাগে। পরের দিন সকালে নিশির ডাকে আমার ঘুম ভাঙে। নিশি মাত্র গোসল করে এসেছে আর ওকে দেখতেও অসাধারণ লাগছে। তাই আমি নিশিকে একটানে আমার বুকের উপর নিয়ে আসি। তখন নিশি বলে, সারা রাত দুষ্টুমি করেও হয় নাই, এখন আবার শুরু করেছেন? তাড়াতাড়ি রেডি হয়ে অফিস যান। ওকে বাবা, আমি যাইতেছি, তার আগে একটা কিস দাও। একটা দিলে যাবেন। যাব। তারপর নিশি আমাকে একটা কিস দেয় আর আমিও উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। কিছুদিন পরে আমি আর নিশি আমাদের বাসায় চলে আসি আর সেখান থেকে অফিস শুরু করি। খুনসুটি ভালোবাসায় আমাদের দিন খুব ভালোই চলছিল। দেখতে দেখতে আমার আর নিশির বিয়ের 3 মাস পার হয়ে গেছে। আর এই 3টা মাসের মধ্যে নিশি একদিনও আমার বুকে মাথা না দিয়ে ঘুমায় না। এই 3 মাসে আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলি। সকালে আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখন নিশি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবেন কেমন? আজ আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ গো বউ? এখন বলা যাবে না, আগে অফিস থেকে ফিরুন, তারপর বলবো। ওকে, এবার আমার কাছে আসো তো, তোমায় একটু আদর করে নেই। সবসময় দুষ্টুমি, তাই না? না গো বউ, তুমি জানো না, তোমায় আদর না করে গেলে আমার দিন ভালো যায় না। তাই এখন আর কোনো কথা না বলে আমার কাছে আসো। তারপর নিশি আমার কাছে আসলো আর আমি নিশির ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নিলাম। প্রায় 5 মিনিট পরে ছাড়লাম। তারপর আমি নিশিকে বললাম, আমি এখন আসি। আপনি খুব স্বার্থপর। কেন গো, আমি আবার কি করলাম? আপনি তো ঠিকই আপনার ভাগের আদরটা নিলেন, আর আমার পাওনাটা না দিয়েই চলে যাচ্ছে। ও কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝতে পেরে আমি নিশিকে আমার কাছে ডাকি, কিন্তু সে আসবে না। মহারানী বলে, নিশি বাবু আমার কাছে আসো। আমি কোনো বাবু নই, আর নিশি রাগ করেছে, তাই কারোর সাথে কথা বলবে না। ও তাই? দেখি এবার নিশি কেমন করে রাগ করে থাকে। এই বলে নিশিকে আমার কাছে নিয়ে এসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই আর নিশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। নিশি শোনা, এবার ছাড়ো, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। আর একটু থাকি না। না বাবু, আবার পরে থেকো, আমি এখন অফিসে যাব যে। ওকে, সাবধানে যাবেন কিন্তু। যথাজ্ঞা মহারানী। যাও বৎস। বলেই হাসতে শুরু করলো। উফ, এই হাসিটার জন্য আমি সব করতে পারি। এই যে মিস্টার, এবার যান। বাই। তারপর আমি অফিসে চলে আসি, কিন্তু অফিসেও মন বসছে না। তাই নিশিকে ফোন দিলাম। অপরদিকে নিশি ভাবছে, আজ যখন ও জানতে পারবে যে ও বাবা হতে চলেছে, তখন কতই না খুশি হবে। আমার যে আর অপেক্ষা সহ্য হচ্ছে না, মন চাইছে ওকে এক্ষুনি গিয়ে বলে আসি। নিশি এগুলো ভাবছিল, এমন সময় ওর ফোনটা বেজে ওঠে আর নিশি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আমি ফোন দিয়েছি। তাই সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে আর বলে, কি হলো বর, এত জলদি আমার কথা মনে পড়ে গেল? গো বউ, তোমার কথা তো সব সময় মনে পড়ে, কিন্তু কি করব বলো? কিছুই করতে হবে না, আপনি শুধু আজ তাড়াতাড়ি বাসায় আসবেন, তাহলেই হবে। আর এখন কাজ করেন তো। ওকে আমার সুইট বউ, এখন রাখি। ওকে মিস্টার বর, বাই। নিশির সাথে কথা বলার পর আমি কিছু জরুরি কাজ সেরে ফেলি আর দেখতে দেখতে বিকাল হয়ে যায়। তাই আমি বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিই। আর তখনই অফিসের পিয়ন এসে আমাকে একটা পার্সেল দিয়ে যায়। আর ওই পার্সেলটি খোলার পর আমার পায়ের তল থেকে মাটি সরে যায়। পার্সেলটিতে অনেকগুলো ছবি ছিল আর সবগুলো ছবি নিশি আর একটা ছেলের। ছবিতে নিশি ছেলেটার সাথে অনেক ঘনিষ্ঠ অবস্থায় আছে, যা দেখার পরে আমার চোখ দিয়ে অবাধ ধারায় পানি পড়ছে। শেষে কিনা নিশিও আমায় ধোকা দিল। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। তখনই নিশির ফোন আসে।
অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি ফোনটা রিসিভ করি। আর তখনই নিশি বলতে শুরু করলো, আপনি কখন বাসায় আসবেন? আজকে আপনার তাড়াতাড়ি আসার কথা, তাহলে এত লেট করছেন কেন? এখন আমি অনেক ব্যস্ত আছি, তাই আসতে লেট হবে। কিন্তু আপনি তো আমায় প্রমিস করেছিলেন যে আজ তাড়াতাড়ি বাসায় ফিরবেন। আহ, তুমি এত বেশি কথা বলছো কেন? বললাম না আমি ব্যস্ত আছি, তারপরও একই কথা বারবার বলে যাচ্ছ। অনেক রেগে আর জোরে কথাটা বললাম। এতে নিশি অনেকটাই ভয় পায়। অপর পাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। অন্য সময় হলে হয়তো আমি ওকে সান্ত্বনা দিতাম, কিন্তু এখন ওর কথা ভাবতেও আমার অসহ্য লাগছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আরও কিছু বলতে যাবে তার আগে আমি ফোনটা কেটে দেই। ফোন রেখে আমি চেয়ারে বসে পড়ি, আর তখনই আমার চোখ যায় ছবিগুলোর দিকে, কারণ ছবির অপর পাশে একটা নম্বর লেখা ছিল। তাই আমি ওই নম্বরে ফোন দেই, আর ফোনটা রিসিভ করে একজন ছেলে। সে ফোনটি ধরে বলতে শুরু করে, আরে মিস্টার রাজ, এত তাড়াতাড়ি ফোন করলেন যে? কে আপনি? আর আমাকে কেমন করে চিনলেন? আমি কে সেটা না হয় দেখা করেই আপনাকে বলবো। আমি কোনো অচেনা লোকের সাথে দেখা করি না। আমি সেটা জানি মিস্টার রাজ, তাই তো বলছিলাম, যদি ছবিগুলোর ব্যাপারে জানতে চান তাহলে আমার সাথে দেখা করুন। আমি কি করব বুঝতে পারছি না। আমাকে তো জানতেই হবে এই ছবির ছেলেটাকে, আর নিশির সাথেই বা তার কী সম্পর্ক। তাই আমি সেই লোকটির সাথে দেখা করার জন্য রাজি হয়ে যাই, আর সেই লোকটি আমাকে একটা ঠিকানা দেয়। তাই আমি দেরি না করে বেরিয়ে পড়ি, আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাই। সেখানে পৌঁছানো মাত্র আমি লোকটিকে ফোন দিই, কিন্তু লোকটি ফোন ধরছে না। আমি বেশ কয়েকবার ফোন দিই, কিন্তু প্রতিবারই ব্যর্থ হই। আমি প্রায় ঘন্টাখানিক ধরে অপেক্ষা করছিলাম। তখন কেউ একজন বলে উঠল, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমি পিছনে তাকিয়ে দেখি লোকটি আর কেউ নয়, নিশির সাথে যার ছবি দেখেছিলাম এটি সেই লোক। তবু আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে বলি, আমাকে এখানে ডাকার কারণ কি, আর আপনি বা কে? আমি জাহিদ রহমান। আমি আর নিশি একে অপরকে অনেক ভালোবাসি, সেটা বলার জন্যই আপনাকে ডেকেছি। লোকটির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল, তাই আমি রাগের মাথায় লোকটিকে মারতে শুরু করলাম। একসময় আমি একাই থেমে যাই আর তাকে বলি, আপনি যেটা বলছেন সেটা সত্যি? এটা আমি কিভাবে বিলিভ করব? সেজন্যই তো আমি আপনাকে ছবিগুলো পাঠিয়েছি, আর এখন বিলিভ করা আর না করা সেটা আপনার ব্যাপার। আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছিলাম না, কারণ ছবিতে নিশি আর সাজিদকেই দেখা যাচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে লোকটিকে বললাম, নিশি যদি আপনাকে ভালোবাসে তাহলে সে আমাকে কেন বিয়ে করলো? বিয়েটা কিভাবে হয়েছে সেটা আপনি নিশ্চয়ই জানেন রাজ। তাহলে নিশি কেন 3 মাস আমার সাথে থাকলো? সেটার কারণ আছে, আর কারণটা হলো আপনার সম্পত্তি। আর আপনারা যেদিন ঢাকায় যান সেদিন আমার আর নিশির পালানোর কথা ছিল, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী, তখন আমি আর নিশি আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান বানাই। লোকটির কথা শুনে আমার কষ্টের মাত্রাটা আরও বেড়ে গেল, কারণ প্রথমে টাকার জন্য ঈশা আমার সাথে বেইমানি করলো, আর এখন আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেও আমার সাথে। না, আর কিছু ভাবতে পারছি না। তাই আমি হোটেল থেকে বের হয়ে আসি, আর আমার উকিলকে ফোন দিয়ে ডিভোর্স পেপার তৈরি করতে বলি। তাই মাত্র 1 ঘন্টার মধ্যে উকিলের কাছ থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে যায়। তাই আমি বাসার কাউকে বিরক্ত না করে আমার কাছে যে চাবি ছিল সেটা দিয়ে দরজা খুলে ভিতরে যাই, আর ভিতরে গিয়ে দেখি নিশি বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। যেখানে আমার কষ্ট হওয়ার কথা সেখানে আমার প্রচুর রাগ হচ্ছে। তখন আমি নিশির কাছে গিয়ে বলি, বাহ, অভিনয় তো খুব ভালোই করতে জানো দেখছি। আমার এরকম আচমকা কথা শুনে নিশি কিছুটা ভয় পেয়ে যায়। পরে সে নিজেকে সামনে নিয়ে বলে, মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এনাফ ইজ এনাফ নিশি, অ্যান্ড ডোন্ট টাচ মি। প্লিজ রাজ, টেল মি হোয়াটস হ্যাপেন্ড উইথ ইউ, প্লিজ টেল মি। আর কত অভিনয় করবে নিশি, আর কত? আমি অভিনয় করছি। হ্যাঁ, তুমি অভিনয় করছো, তার প্রমাণ এগুলো। নিশি ছবিগুলো দেখে আরও কান্না শুরু করে দিল, আর আমাকে এসে জড়িয়ে ধরলো। কিন্তু আমি এবার রাগ কন্ট্রোল করতে না পেরে নিশিকে সজোরে একটা চড় মারি। এই প্রথম আমি ওর গায়ে হাত তুললাম। তোকে না বললাম তুই আমাকে ছবি না, তাও কেন আমাকে ছোঁয়ার চেষ্টা করছিস? আর এই নে, তুই যার জন্য এত অভিনয় করেছিস, আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়েছি, আর আমাকে মুক্তি দে। তারপর আমি ওর দিকে ডিভোর্স পেপারটা আর সম্পত্তির পেপার এগিয়ে দেই। তখন নিশি বলে, বেশ, আপনি যখন আমার থেকে মুক্তি চান তবে তাই হোক। এই বলে নিশি ডিভোর্স পেপারে সাইন করে দেয়। আর শুনুন মিস্টার রাজ, আপনার সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই, তাই এগুলো আপনার সাথেই রাখুন। কথাগুলো বলে নিশি কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার অনেক ইচ্ছা হচ্ছিল ওকে আটকাবার, কিন্তু সেই অধিকার আর আমার নেই। এখন নিশিকে ছাড়াই আমাকে থাকতে হবে। নিশি আমায় ছেড়ে গেছে প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এমন কোনো রাত নেই যে রাতে আমি নিশির জন্য চোখের জল ফেলি নাই, কিন্তু এই 1 বছরে আমি নিশির কোনো খোঁজ করি নাই। হয়তো রাগের বশে এই 1 বছরে আমি কারোর সাথে ভালো করে কথা বলি নাই। সারাদিন অফিসের কাজে নিজেকে ব্যস্ত রেখেছি, আর রাতে নিশির সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে কষ্ট পেয়েছি। প্রতিদিনের মতো আজ সকালে অফিস যাচ্ছিলাম, তখন আম্মু এসে আমায় বলল, বাবা রাজ, আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি বল? যার জন্য এত কষ্ট পাচ্ছিস সে কি 1 বছরে একবারও তোর খবর নিয়েছে? আম্মু এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাও সেটা বলো তো। বলছিলাম কি, তুই একবার একটা বিয়ে করে নে, আর কত নিজেকে কষ্টের মাঝে রাখবি বল?
আমি তোমায় আগেও বলেছি আর এখনও বলছি, আমি কোনো বিয়ে করতে পারবো না। তোকে বিয়ে করতেই হবে, তুই আর বিয়েতে অমত করবি না। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু নয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন তাই হোক, কিন্তু আমাকে এসবের মধ্যে টানবে না। আর বিয়েটা যাতে একদম সাধারণভাবে হয়। আসলে আমি আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হলাম, কারণ এই 1 বছর আম্মু অনেক কষ্ট পেয়েছে। আচ্ছা, তুই যা বলবি তাই হবে। ওকে, আমি এখন আসি। তারপর আমি অফিসে চলে আসি, কারণ আজ অফিসে নতুন বিয়ে নেওয়া হবে। তারপর আমি অফিসে চলে আসি। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, আপনার বিয়ের জন্য 3 জনকে সিলেক্ট করা হয়েছে, যদি আপনি একবার দেখে নিতেন। অবশ্যই দিন, আমি দেখতেছি। আমি ফাইলগুলো চেক করছিলাম, এমন সময় আমার চোখ আটকে গেল একটা ফাইলে। তাই আমি ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, এই মেয়েটিকে নিন আর তার আগে কন্ট্রাক্ট পেপার সাইন করিয়ে নেবেন। ওকে, আই টেক লিভ নাও। শিওর, ইউ ক্যান। সেদিনকার মতো অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় আসলাম, আর আসা মাত্র আম্মু বলল, আমি একটা মেয়ে পছন্দ করেছি, যদি তুই একবার দেখে নিতি। তার কোনো দরকার নেই, আর আমি বিয়েটা 1 মাস পরে করতে চাই। কিন্তু তুই। প্লিজ আম্মু, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। যদিও জানি ঘুম আসবে না, তবুও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলাম, কারণ এখন রাতে আর ঘুম আসে না। যদিও আসে, তাও নিশির সাথে কাটানো মুহূর্তগুলো মনে হয় ভেঙে যায়। কোনোভাবে রাতটা পার করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। এসে দেখে আমার নিউ পিএ এখন অফিসে আসে নাই। তাই ম্যানেজারকে বলে আসলাম সে আসলেই আমার সাথে দেখা করতে বলতে। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। কিছুক্ষণ পরে কেউ আমার কেবিনের দরজা নক করলো, তাই আমি পেছন ফিরে বললাম, মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। আসলে স্যার, আমি আসার সময় জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম, তাই আসতে লেট হইল। কিন্তু স্যার, আর কোনোদিন লেট হবে না। তাই বুঝি? এবার ওর দিকে ফিরে তাকালাম, আর সে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মনে হয় সে আমাকে এখানে আশা করে নাই। আপনি এখানে? আমি। অন্য কারো থাকার কথা ছিল বুঝি মিস নিশি? আপনাদের তো বলাই হয়নি আমার পিএ হলো নিশি। এটা তো আপনার অফিস না, তাহলে এখানে কেমন করে আসলেন? আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, কারণ এই অফিসের ওনার আমি। হয়তো বা হতে পারেন, তবে আমি এই অফিসে জব করতে পারবো না। কথাগুলো বলেই নিশি চলে যাচ্ছিল, তাই আমি ওকে থামিয়ে বলি, এক্সকিউজ মিস নিশি, উইদাউট মাই পারমিশন আপনি যেতে পারবেন না। হোয়াট দ্য হেল আর ইউ টকিং? আমি ঠিক কথাই বলছি। আর এইটা দেখুন, 2 বছরের আগে আপনি এই কোম্পানি ছাড়তে পারবেন না। আর যদিও ছাড়তে চান তাহলে আমার পারমিশন নিতে হবে, কিন্তু আমি এই মুহূর্তে আপনাকে পারমিশন দিচ্ছি না। সো আপনি এখন যেতে পারেন, প্রয়োজন পড়লে আমি আপনাকে ডেকে নিব। ওকে স্যার। তারপর নিশি ওর কেবিনে চলে যায়। আমার আর ওর কেবিন প্রায় পাশাপাশি, তাই আমি ওকে দেখতে পারছিলাম। অন্যদিকে নিশি নিজের কেবিনে এসে ভাবে, কেন যে সেদিন সাইন করার আগে কন্ট্রাক্ট পেপারটা ভালো করে পড়ে নিলাম না, আর উনি কেন আবার আমার সামনে আসলেন? ভালোই তো ছিলাম এই 1 বছর ওনাকে ছাড়া। এমন সময় নিশির ফোনে কল আসে, আর ফোনটা ধরা মাত্র নিশি কিছুটা বিচলিত হয়ে যায়। ফোনের ওপাশ থেকে কেউ কিছু হয়তো বলল। আমি বসে আমার কাজ করছিলাম। এমন সময় নিশি আমার কেবিনে আসে আর বলে, স্যার, একটা কথা বলার ছিল। নিশির মুখে স্যার ডাক শুনে বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে উঠল। বলেন। আসলে স্যার, আজকে আমায় একটু তাড়াতাড়ি ছুটি দিবেন প্লিজ। কেন, ছুটি কি করবেন? আসলে বাসায় একটু প্রয়োজনীয় কাজ আছে, তাই। কি প্রয়োজনীয় কাজ শুনি? আসলে স্যার। নিশি কিছু লুকাতে চাইছিল, আমার কারণে সে বলে উঠল, স্যার, বাসায় আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তাই আমার ছুটির প্রয়োজন। এখন ছুটি দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যাপার, কারণ আপনি এখানকার বস, আপনি চাইলেই সব করতে পারেন। নিশি মুখে বাচ্চার কথা শুনে আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও নিজেকে সামনে নিয়ে বললাম, ওকে, আপনি যেতে পারেন, তবে কাল থেকে সময় মতো অফিসে আসবেন। যদিও কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল। তারপর নিশি চলে গেল, আর আমি চেয়ারের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলাম যে নিশি একসময় আমাকে ছাড়া কিছু বুঝতো না, সে এখন নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত। তবে আমি কেন একা কষ্ট পাবো? নিশি যদি আমাকে ছাড়া থাকতে পারে, তবে আমি কেন পারবো না? এসব ছাইপাশ ভাবতে ভাবতে বিকাল হয়ে যায়, তাই আমি আর বেশি না ভেবে অফিস থেকে বেরিয়ে পড়ি। না, সোজা বাসায় চলে আসি। আমাকে এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে আম্মু আমার কাছে আসে আর বলে, কি রে বাবা, আজ এত তাড়াতাড়ি বাসায় আসলি যে? শরীর ঠিক আছে তো? বেশ বিচলিত হয়ে, কারণ নিশি যাওয়ার পর থেকে আমি অনেক রাত করে বাসায় ফিরি। আম্মু, আমার কিছুই হয়নি। অফিসে মন বসছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। আম্মু, আমার তোমাকে কিছু বলার আছে। বলবি তো? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর। তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে ফ্রেশ হতে নিজের রুমে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মু খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি গিয়ে বসে পড়ি আর আম্মুকে বলি, আম্মু, তুমি পরশুদিন বিয়ের কথা বলছিলে না? আমি রাজি, তবে বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হওয়া চাই। এটা তো খুশির খবর, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা কিভাবে দিব বল? আমি এত কিছু শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে।
আচ্ছা, তুই যখন চাচ্ছিস তখন তাই হবে। তারপর আমি খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসি। আর আজ কেন জানি কষ্টটা একটু বেশি হচ্ছে, হয়তো এই কষ্টটা নিশির জন্যই হচ্ছে। কিন্তু এখন আর কিছুই করার নেই, কারণ নিশি তার পরিবার নিয়ে ব্যস্ত আছে। না, আর কষ্ট পেলে চলবে না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারি নাই। পরের দিন সকালে রেডি হয়ে খাবার টেবিলে বসেছিলাম, এমন সময় আম্মু এসে বলল, আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি, তারা বলল যে তাদের কোনো সমস্যা নেই, তবে তুই যদি একবার মেয়ের সাথে দেখা করে নিতি তাহলে। দেখো আম্মু, আমি তোমায় আগেও বলেছি যে এই বিয়েটা আমি শুধু তোমার কথাই করেছি, তাই আমাকে আর এর মধ্যে জড়িও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকেই বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে, কারণ হাতে তো আর বেশি সময় নেই। তোমরা যা বুঝো তাই করো, আমি এখন অফিসে গেলাম। তারপর আমি অফিসে চলে আসি। অফিসে আসা মাত্র সবাই আমাকে কংগ্রেস জানাতে থাকে। মনে হয় আম্মুই বিয়ের ব্যাপারে সবাইকে জানিয়েছে, তাই আমি আর কিছু না ভেবে নিজের কেবিনে চলে আসি। আর এদিকে অফিসের সবাই মিষ্টি খাচ্ছে। আমার বিয়ে উপলক্ষে এমন সময় নিশি অফিসে আসে, আর আমার এক স্টাফ নিশিকে মিষ্টি খাওয়াই দেয়। তাই নিশি বলে, আরে আগে বলবে তো এটা কিসের মিষ্টি? আমাদের স্যারের বিয়ে ঠিক হয়েছে তাই, আর বিয়েটা সামনের সপ্তাহেই হবে। আমার বিয়ের কথা শুনে নিশির পুরো পৃথিবীটাই যেন উল্টে যায়। তার ইচ্ছে করছিল কান্না করতে, কিন্তু সবার সামনে সে কান্না করতে পারছিল না। তাই সে বলল, ও, এ তো অনেক খুশির খবর। এ কি নিশি, তুমি কান্না করছো নাকি? তোমার চোখে পানি কেন? কই, কান্না করবো কেন, আসলে চোখে কি যেন একটা পড়েছে। নিশি ওয়াশরুমে যাওয়ার বাহানায় সেখান থেকে চলে আসে, আর ওয়াশরুমে গিয়ে কান্না শুরু করে আর বলতে থাকে, কি এমন অন্যায় করেছিলাম যার জন্য আমি আমার ছেলে এত শাস্তি পাচ্ছি? এখন তো আমার ছেলে বাবা থাকতেও অনাথ। এমন সময় নিশির ফোন বেজে ওঠে, আর সে ফোনের দিকে তাকিয়ে দেখে বাসা থেকে বুয়া ফোন করেছে। তখন নিশি তার চোখের পানি মুছে নিয়ে ফোনটা পিক করে। তখন বুয়া বলতে শুরু করে, ম্যাডাম, মেহমেদ বাবুর তো জ্বর আরও বেড়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মেহমেদ রাজ ও নিশির ভালোবাসার অংশ, যা রাজ জানে না। সে মনে করে নিশি অন্য কাউকে বিয়ে করেছে। তুমি বাবুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমি কিছুক্ষণ পরে আসছি। নিশি তার বুয়ার সাথে কথা বলছিল। এমন সময় আমি নিশিকে ডেকে পাঠাই। তখন নিশি এসে বলে, মে আই কাম ইন স্যার? ইয়া কামিং। স্যার আমায় ডেকেছিলেন? তুমি মনে হয় স্টাফদের কাছ থেকে শুনেছ, তবু তোমায় বলছি, নেক্সট উইক আমার বিয়ে। স্যার শুনেছি। কথাটি বলার সময় নিশির গলাটা ধরে আসছিল, আর ওর চোখের কোণায় পানিও জমতে শুরু করেছিল, যা আমার চোখ এড়ায় নাই। আমি চাচ্ছি আমার বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট তুমি করো, যদি তোমার আপত্তি না থাকে। না স্যার, আমার কোনো আপত্তি নেই, আর আমি তো আপনার পিএ, এগুলো করা আমার কর্তব্য। তাহলে কাজে লেগে পড়ুন। আমাকে যত কষ্ট দিয়েছো তার চেয়ে বেশি কষ্ট আমি তোমায় দিব নিশি। হঠাৎ আমার ফোনটি বেজে ওঠে, দেখে আম্মু ফোন করেছে। তারপর আমি ফোন রিসিভ করি, আর আম্মুর সাথে কথা বলা শেষ করে নিশিকে বলি, মিস নিশি আমার সাথে চলুন। কোথায় স্যার? এত প্রশ্ন না করে চলুন তো। তারপর আমি আর নিশি অফিস থেকে বেরিয়ে আমার গাড়িতে গিয়ে বসি, আর তখন দেখি নিশি পেছনের সিটে গিয়ে বসছে। তাই আমি তাকে বলি, আমাকে দেখে কি আপনার ড্রাইভার মনে হয় নাকি? তা কেন মনে হবে? তাহলে তুমি পিছনে কেন বসছো? তারপর নিশি সামনের সিটে এসে বসলো, আর আমি গাড়ি ড্রাইভ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে গাড়ি একটা রেস্টুরেন্টের পাশে দাঁড় করালাম, আর নিশিকে বললাম, চলো ভেতরে। আমরা এখানে কেন আসলাম? আমি ওর প্রশ্নের জবাব না দিয়ে ভেতরে ঢুকে গেলাম, আর পেছন ফিরে দেখি নিশিও আসছে। আমি রেস্টুরেন্টে ঢোকার পরে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আর আমিও নিশিকে দেখিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরি। আর নিশির দিকে তাকিয়ে দেখি ও এখনই কান্না করে দেবে এমন অবস্থা। তারপর আমি বলি, নিশি এ হলো মায়া, আমার বাগদত্তা, আর মায়া এ হলো নিশি, আমার পিয়ে। আমার মুখে নিশি হয়তো পিয়ে শব্দটা আশা করেনি। আর মায়ার পরিচয় পাওয়ার পর নিশি এবার আর নিজের চোখের জল আটকে রাখতে পারে নাই, যার কারণে ওর চোখ থেকে অবাধ ধারায় জল পড়তে থাকে। আর আপনারা হয়তো ভাবছেন মায়া এখানে কেমন করে আসলো, আর আমি বা ওকে কেমন করে চিনলাম। তাহলে শুনুন। আমি যখন অফিসে ছিলাম তখন আম্মু ফোন দেয় আর বলে মায়ার সাথে দেখা করার কথা। যদিও আমি প্রথম দিকে আম্মুকে নিষেধ করে দেই যে আমি মায়ার সাথে দেখা করব না, কিন্তু পরে আমার নিশির কথা মনে হয়, তার সাথে মনে হয় ওর ধোকা দেওয়ার কথা। তাই আমি মায়ের সাথে দেখা করতে রাজি হয়ে যাই, আর আমার সাথে নিশিকেও নিয়ে আসি। তো গল্পে ফেরা যাক। মায়ার পরিচয় দেওয়ার পর আমি নিশির দিকে তাকাই, তখন দেখি নিশির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কেন জানি নিশির চোখের জল আমার সহ্য হচ্ছিল না। তাই আমি ওকে বলি, নিশি আর ইউ ওকে? ইয়েস স্যার। তাহলে তোমার চোখে জল কেন? কই না তো, আসলে স্যার প্রচুর গরম পড়েছে তো, তাই এমন মনে হচ্ছে। স্যার আপনারা বসুন, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তারপর নিশি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে নিশি জোরে কান্না করতে থাকে, কিন্তু তার এই কান্না দেখার কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না, তাই হয়তো সে কান্না করতে পারছিল। নিশি কান্না জড়িত কণ্ঠে বলছিল, হে আল্লাহ, আমার সাথেই কেন এরকম হয়? ভালোই তো ছিলাম আমি ওকে ছাড়া, তবু কেন ওকে আবার আমার জীবনে ফিরিয়ে আনলে? যখন আনলে তাহলে সে অন্য কারো হয়ে যাচ্ছে। আমি আর আমার বাচ্চা তো ভালোই ছিলাম ওকে ছাড়া, তবু কেন এমনটা হচ্ছে? আমার বাচ্চা কি কোনোদিন তার বাবার পরিচয় আর আদর পাবে না? কিন্তু নিশি কোনোভাবেই নিজের কান্না থামাতে পারে না।
কিন্তু সে তার বাচ্চার কথা ভেবেই নিজেকে শক্ত করে আর বোঝায় তার বাবুর জন্য হলেও নিজেকে শক্ত রাখতে হবে। প্রায় আধা ঘন্টা পরে নিশি ওয়াশরুম থেকে বের হলো আর রাজ তার চেহারা দেখে রীতিমতো ভয় পেয়ে গেল, কারণ তার চোখগুলো লাল হয়ে আছে, তার সাথে ফুলেও গেছে। আর মানে নিশি এতক্ষণ কান্না করছিল, কিন্তু নিশির কান্না করার তো কোনো কারণ এখানে নেই। তবুও সে কেন কান্না করছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন নিশি আমাদের কাছে আসলো আর চেয়ারে বসে পড়লো। আর আমি রেস্টুরেন্টের একজন স্টাফকে ডেকে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। আমি নিশিকে দেখানোর জন্য মায়াকে নিজের সাথে খাইয়ে দিচ্ছিলাম। আর এটা দেখে নিশি আর ঠিক থাকতে পারলো না, তার চোখগুলো আবার জলে ভরে গিয়েছিল। তাই সে এগুলো আড়াল করার জন্য বলল, স্যার আমার এখন যেতে হবে, এমনি তো আমার অফিস টাইম শেষ হয়ে গেছে। তুমি তো কিছুই খেলে না, খাওয়া শেষ করে তারপর যাও। না স্যার, এখন আর খাইতে মন চাইছে না। ওকে তাহলে যাও। আর কাল থেকে আমার বিয়ের এঙ্গেজমেন্টের সকল কাজ শুরু করে দিও। যদি কারো সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বইলো। ঠিক আছে স্যার, আমি এখন আসি। তারপর নিশি চলে যায় আর আমিও মায়া কিছু গল্প করতে থাকি। যদিও মায়ের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই, তাও আম্মুর কথা ভেবে বলছিলাম। অন্যদিকে নিশি বাড়িতে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, তোর বাবা খুব পচা, আমাকে একটুও বিশ্বাস করে না, এমনি তোকেও ভালোবাসে না। তাই তো আজ অন্য একটা মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, কিন্তু একদিন আমাকে বলেছিল আমাকে ছাড়া আর অন্য কোনো মেয়েকে সে টাচ করবে না। এসব কথা বলছিল আর কান্না করছিল। একসময় কান্না করতে করতে নিশি ঘুমিয়ে পড়লো। আমি আর মায়া কিছুক্ষণ গল্প করার পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি আর মায়া তার গাড়িতে করে বাসায় চলে যায়। আমি যখনই নিজের গাড়িতে উঠতে যাব তখনই কেউ আমার নাম ধরে ডাক দেয়। পেছন ফিরে দেখি নিশির বেস্ট ফ্রেন্ড মিম। তাই আমি তাকে বলি, কেমন আছো মিম, আর দেশের কবে ফিরলে? আসলে মিম দেশের বাইরে থাকতো। ভালো আছি ভাইয়া, আর কিছুদিন হলো দেশে ফিরেছি। নিশি কেমন আছে? আর ওকে আমি ফোন দিই, কিন্তু ওর ফোনটা বন্ধ দেখায় কেন? নিশি কেমন আছে সেটা নিশি হয়তো ভালো জানে। আপনার কথার মানে বুঝলাম না। আর নিশি তো আপনার স্ত্রী, তাহলে কেমন সেটা আপনি জানবেন না কেন? নিশি আমার স্ত্রী ছিল, কিন্তু এখন নেই। কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে না বোঝার তো কিছুই নেই, মানে আমি আর নিশি আলাদা হয়ে গেছি। কিন্তু কেন? আপনারা দুইজন দুজনাকে তো ভালোবাসতেন। শুনতে চাও কেন? তাহলে শোনো। তারপর আমি 1 বছর আগের সকল ঘটনা মিমকে বলি আর ওই ছবিগুলো মিমকে দেখাই। আর মিম এগুলো দেখে আমায় যে কথা বলে সেগুলো শুনে আমার পুরো শরীরটা কাঁপতে থাকে। আমি কিভাবে এমনটা করতে পারলাম এগুলো ভেবেই কান্না চলে আসে আমার। আর মিম আমায় যে কথাগুলি বলে তা হলো, আপনি কি জানেন ছেলেটা কে? ছেলেটার নাম সাজিদ এবং নিশি আর সাজিদ একে অপরকে ভালোবাসে। না, আপনি যেটা জানেন সেটা সত্যি নয়। সত্যিটা আমি আপনাকে বলছি। তারপর মিম আমাকে সাজিদের ব্যাপারে সব কথাগুলো বলল, যা শোনার পর নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল। মিম বলল যে আমি আর নিশি একই ভার্সিটিতে পড়তাম আর একই ডিপার্টমেন্টে, যার কারণে আমার আর ওর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমরা দুজন সবসময় একসাথেই থাকতাম। একদিন আমি আর নিশি ভার্সিটির ক্যাম্পাসে বসেছিলাম, তখন একটা ছেলে এসে নিশিকে প্রপোজ করে, কিন্তু নিশি তাকে না বলে দেয়। আমি এর কারণ জানতে চাইলে নিশি জবাবে বলে যে তার ভালোবাসা শুধু তার বরের জন্য। তাই আমি নিশিকে আর কিছু জিজ্ঞেস করি নাই। তারপর কি হলো? ওই ছেলেটির নামই ছিল সাজিদ, কিন্তু নিশি মানা করার পরেও সে নিশির পিছু ছাড়ে নাই। তাকে প্রতিদিন বিরক্ত করত, কিন্তু নিশি কিছুই বলতো না। আর একদিন সাজিদ এসে হঠাৎ নিশির হাত চেপে ধরে এবং সেদিন নিশি আর সহ্য করতে না পেরে পুরো কলেজের সামনে সাজিদকে চড় মারে। কিন্তু সাজিদ সেদিন যাওয়ার আগে বলেছিল যে সে নিশিকে সুখে থাকতে দেবে না। আর আজ দেখুন তার কথাই সত্যি হলো। আমি এখন কি করব কিছুই বুঝতেছিলাম না, কারণ আমার যে করার মতো কিছুই নেই। আমি যে নিশির সাথে বড় অন্যায় করেছি। মিম কান্না থামিয়ে আমাকে বলল, আপনি কি জানেন আপনি যখন নিশিকে তাড়িয়ে দেন তখন তার পেটে আপনার সন্তান ছিল? মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি যখন ওকে অপমান করে তাড়িয়ে দেন তখন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছিল। আর এটা নিয়ে যে কতটা খুশি ছিল সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সে আপনাকে বলার আগে আমায় ফোন দিয়েছিল আর বলেছিল যখন সে আপনাকে এই কথাটি বলবে তখন আপনার রিয়াকশন কেমন হবে, এটা ভেবেই সে খুশি ছিল। কিন্তু আপনি কি করলেন? মিম আর কিছু বলতে পারলো না, তার আগেই কান্নায় ভেঙে পড়ল। মানে নিশির সন্তানের বাবা আমি, আর আমি তাকে কি না কি ভেবেছিলাম। আমিও প্রচুর কান্না করছিলাম। তখন মিম আমাকে বলল, এখন কান্না করে কি হবে? যা হওয়ার তা হয়ে গেছে। এখন আর এগুলো ভেবে কি করবেন? না, এখনো কিছু হয় নাই। তারপর আমি মিমকে নিশির কথা বললাম। সত্যি বলছেন? নিশি এখনো এই শহরেই থাকে? কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে যাতে আমি আবার নিশিকে ফিরে পাই। কি করতে হবে আমায় বলুন। তারপর আমি মিমকে আমার প্ল্যান বলি আর সেও রাজি হয়ে যায়। তাই আমিও নিজের বাসায় চলে আসি। বাসায় আসার পর আম্মু আমাকে বলে, বাবা, মেয়েকে কি তোর পছন্দ হয়েছে? আম্মু আমি এই বিয়েটা করতে পারবো না।
তুই কিন্তু আমায় কথা দিয়েছিস। আমি কেমন করে বিয়ে করব বলো? কেন করবি না শুনি? তারপর আমি নিশির কথা আর ওর আর আমার বাচ্চার কথা আম্মুকে বলি। তখন আম্মু কান্না শুরু করে দেয় আর বলে, আমার বৌমার নাতিকে কবে আনবি বাবা? খুব জলদি আনবো, তার আগে তোমার একটা কাজ করতে হবে। তারপর আমি আম্মুকে সব কিছু বুঝিয়ে উপরে চলে আসি। আমি রুমে এসে ভাবতে লাগি কিভাবে কি করব, নিশি কি আমায় ক্ষমা করবে নাকি করবে না। তখন আমার সাজিদের কথা মাথায় আসে। কেন সাজিদ এমনটা করলো সেটা তো আমার জানা দরকার। তাই আমি আমার ফ্রেন্ডদের ফোন দিই আর বলি এখনই আমার সাথে দেখা করতে, আর আমিও বেরিয়ে পড়ি। ইরে, এত জলদি দেখা করতে বললি, কোনো সমস্যা হয়েছে নাকি? বলছি, তার আগে রবি আর মিজানকে আসতে দে। কিছুক্ষণ পরে রবি আর মিজান চলে আসে আর আমি ওদেরকে মিমের বলা সকল কথা ওদেরকে খুলে বলি। সব শোনার পরে ওরা বলে, ভাবিকে রাজি করাতে পারবি বলে মনে হয় না। হয়তোবা, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। আর শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বল? সাজিদকে যেভাবে হোক তোদের খুঁজে বার করতে হবে, আর এই নিয়ে সাজিদের ছবি। তারপর আমি ওদেরকে সাজিদের একটা ছবি দেই। ওকে, তোর কাজ হয়ে যাবে। তার আগে তুই ভাব ভাবিকে কিভাবে ম্যানেজ করবি। ঠিক বলেছিস, কিছু তো একটা করতেই হবে। আচ্ছা তোরা এখন থাক, আমি একটা জায়গা থেকে আসতেছি। ওদের থেকে বিদায় নিয়ে আমি সোজা অফিসে চলে আসি। অবশ্য অফিসে আসার মূল উদ্দেশ্য হলো নিশির বাড়ির ঠিকানাটা নেওয়া, কারণ আমি ওর বাসার ঠিকানা জানি না। অফিসে আসার পরে আমি ম্যানেজারকে ফোন দিই আর অফিসে আসতে বলি। কিছুক্ষণ পরে ম্যানেজার অফিসে আসে আর বলে, স্যার, কোনো দরকারি কাজ আছে নাকি? না, তেমন কিছু দরকারি কাজ না, আমি শুধু নিশির বাসার ঠিকানা নেওয়ার জন্যই অফিসে এসেছি। ওকে স্যার, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসছি। তারপর ম্যানেজার আমাকে নিশির ঠিকানাটা দেয় আর আমি সেটা নিয়ে বেরিয়ে পড়ি। প্রায় আধা ঘন্টা ড্রাইভ করার পরে আমি নিশির বাসায় পৌঁছাই। দেন আমি ওর বাসায় কলিং বেলে চাপ দেই। কিছুক্ষণ পরে নিশি এসে দরজা খুলে দেয় আর আমি নিশিকে দেখেই হেসে ফেলি, কারণ সে সারা গায়ে ময়দা মেখে আছে। তখন নিশি বলে, এই আপনি পাগলের মতো হাসছেন কেন? আর এখানেই বা কি করছেন? বারে, নিজের বউয়ের বাসায় আসতে আবার কারো পারমিশন লাগে নাকি? মানে কে আপনার বউ? আর এসব কি বলছেন? আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার বউ, বুঝেছেন? হাত দেখি সাইড দেন, আমি ভেতরে ঢুকবো। আইসে, আমি কারো বউ? আর 1 বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে। তো কি হয়েছে, আমি আবার বিয়ে করব? কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে যায় আর তখনই দেখি একটা ফুটফুটে বাবু শুয়ে আছে। হয়তো এটাই আমার বাবু হবে। ওকে দেখার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কি করছেন কি আপনি? আমি এর কথার জবাব না দিয়ে বাচ্চার দিকে এগোতে থাকি, আর যখনই আমি বাচ্চাটিকে স্পর্শ করতে যাব তখনই নিশি আমাকে ধাক্কা দেয় আর বলে ওঠে, একদম আমার বাচ্চা ধরার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ও কি শুধুই তোমার বাচ্চা? ও শুধু আমার আর কারো না, তাই আপনি ওকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। প্লিজ নিশি, আমার বাচ্চাকে একটু কোলে নিতে দাও। আপনার বাচ্চা? হাসালেন মিস্টার রাজ। ও শুধু আমার বাবু, আর আমি ওর মা, আর আমিই ওর বাবা। নিশি প্লিজ। না, আমি ওকে কোনো অপরিচিত লোকের কাছে দিব না। তুমি কাকে অপরিচিত বলছো নিশি? তুমি জানো না আমি ওর কে হই? না, জানি না, আর জানতেও চাই না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি মানো নাকি না মানো, আমি ওর বাবাই, আর এটাই সত্যি। বাবা, তাই না? এই বাবার অর্থটার মানে আপনি জানেন? যে নিজের স্ত্রীকে বিলিভ না করে অন্য লোকের কথা শুনে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে বাইর করে দেয়, তার কোনো বাবা হওয়ার যোগ্যতা নেই। বুঝেছেন আপনি? নিশ্চয় আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে কি তুমি আমাকে আমার বাচ্চা থেকে আলাদা করে দেবে? আপনি আর একবারও ওকে নিজের বাচ্চা বলবেন না। এই 1 বছর আমি ওর বাবা মা দুটোই ছিলাম, আর ভবিষ্যতেও থাকতে পারবো। প্লিজ নিশি, আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। এই বলে আমি ওকে নিজের বুকের মাঝে টেনে নেই। নিশি কিছুক্ষণ আমার বুকের মাঝে থেকে পরক্ষণে নিজেকে ছাড়িয়ে নেয় আর বলে, হো, বুঝেছি আপনি কেন এখানে এসেছেন। আপনি আমার শরীরটা ভোগ করতে চান, এই তো? এর আগেও একবার করেছিলেন, তাই না? ওকে, আমি নিজেই আমার সব বিলিয়ে দিচ্ছি, তবু আপনি আমার আর আমার সন্তানের মাঝে আসবেন না। বলেই নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দিল আর বলল, নিন, শুরু করুন। আমি এবার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিশির গালে জোরে একটা চড় মারি আর বলি, তুমি এমনটা ভাবলে কি করে নিশি? তুমি আজ পর্যন্ত এই চিনলে? ঠিক আছে, তুমি যখন বলছো তবে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। তার আগে প্লিজ একবার আমার ছেলেকে আমার কোলে দাও। নিশি কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপর বলল, শুধু একবার, তার বেশি নয়। তারপর আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম, আর ওকে কোলে নেওয়ার পর যেন মনে হলো পুরো পৃথিবীর সুখ আমার কোলের মাঝে আবদ্ধ হয়েছে। কিন্তু এটা বেশি সময় স্থায়ী হলো না। নিশি আমার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে বলল, এবার যান, আর কোনোদিন এখানে আসবেন না। আমি কিছু বললাম না, শুধু বললাম নিজেরও বাবুর খেয়াল রেখো। তারপর সেখান থেকে চলে আসলাম। নিশির বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম আর ভাবতে লাগলাম নিশি আমাকে এতটুকু বিশ্বাস করে না। ও কেমন করে ভাবতে পারলো যে আমি ওর শরীরকে, না, নিশির সামনে আমি আর কোনোদিন যাব না। নিশিও তো এটাই চাই। তবে তাই হোক। এমন সময় রবির ফোন আসে আর ও বলে, কিরে রাজ, কোথায় আছিস? তোকে সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। তুই আমার অফিসে এক্ষুনি আয়, আর সাথে করে একজন উকিলকেও নিয়ে আসিস।
আমি না হয় আসবো, তবে উকিলকে কেন নিয়ে আসবো তাই তো বলবি। এত কথা না বলে তোকে যা বলছি তুই তাই কর। এই বলে আমি ফোন কেটে দেই আর নিজের অফিসে চলে আসি। কিছুক্ষণ পরে রবি আর উকিল আসে, তখন আমি বলি, উকিল সাহেব, আমি একটা উইল করতে চাই। বলুন, কিসের উইল করবেন? আমি এই কোম্পানির অর্ধেক আমার ছেলে আর বাকি অর্ধেক আমার স্ত্রীর নামে করে দিতে চাই, আর সেটা আজ রাতের মধ্যেই। কি বলছিস কি এসব? তোর মাথাটা কি ঠিক আছে? আমি ঠিক বলছি, আর আমার মাথাও ঠিক আছে। যেহেতু আমার আব্বুর আলাদা কোম্পানি আছে তাই কোনো প্রবলেম নাই। ওকে, আপনি যখন বলছেন তখন তাই হোক। তারপর উকিল সাহেব সকল ফর্মালিটি পূরণ করে দেয়, আর আমি ম্যানেজারকে ফোন করে বলে দেই যে নিশি এখন থেকে এই কোম্পানির মালিক। তারপর আমি রবিকে বলি, রবি আমার জন্য যত তাড়াতাড়ি পারিস একটা লন্ডনের ফ্লাইটের টিকিট বুক করে দে, আর সেটা আজ রাতের মধ্যে হলেই ভালো হয়। মানে তুই লন্ডনের টিকিট কি করবি? আমি এদেশে আর থাকবো না, তাই লন্ডনে যাব। কিন্তু কোনো কিন্তু নয়, আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে আমি কোথায় আছি। তুই কাউকে বলবি, এটা আমার কসম। ঠিক আছে। তারপর রবি একটা টিকিটের ব্যবস্থা করে দেয় আর আমাকে এয়ারপোর্টে থুতেও যায় আর বলে, ওখানে পৌঁছে আমাকে ফোন দিবি, আর আমার সাথে যোগাযোগ বন্ধ করবি না কিন্তু। করব। এবার আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। কিছুক্ষণ পরে আমার ফ্লাইট, তাই আমি প্লেনে গিয়ে বসি, আর প্লেনও টেক অফ করে। যেহেতু আমি লন্ডন থেকে লেখাপড়া শেষ করেছি, তাই এখানে আমার অনেক ফ্রেন্ডই আছে, তাই আমি সেখানে পৌঁছে আমার এক ফ্রেন্ডকে কল দিই, আর সে আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে যায়। আমার ফ্রেন্ডের লন্ডনে একটা কোম্পানি আছে, তাই সে আমাকে সেখানে কাজ দেয়। আমি লন্ডনে এসেছি 2 দিন হলো, এর মধ্যে শুধু রবির সাথে কথা হয়েছে। অন্যদিকে নিশি প্রায় 2 দিন হলো অফিসে যায় না, আর সে একদিন বিকেলে তার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, আর তখনই তার মিমের সাথে দেখা হয়। আর মিম নিশিকে দেখা মাত্র জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এভাবে কিছুক্ষণ দুজন কান্না করতে থাকে। তারপর মিম নিশির কোলে বাবু দেখে বলল, এটাই বুঝি আমার পুস্কু? রে, দেখতে তো একেবারে ওর বাবার মতো হয়েছে। প্লিজ মিম, ওর নামটা আর বলবি না। কেন রে? তুই কিছু জানিস না ও আমার সাথে কি করেছে। আমি সব জানি, রাজ ভাই আমাকে সব বলেছে। তারপর মিম নিশিকে সব সেদিনকার কথা খুলে বলল। সব কথা শুনে নিশিও কান্না শুরু করে দেয় আর বলে, আমি কিভাবে পারলাম ওর সাথে খারাপ ব্যবহার করতে? তাহলে কি সেদিন ও এই কথাটাই বলতে এসেছিল? তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। কাইন্ডলি একটু পরিষ্কার করে বলবি যে কার সাথে খারাপ ব্যবহার করেছিস? বলছি। তারপর নিশু সেদিন ঘটে যাওয়া ওর আর রাজের সকল ঘটনাগুলো বলে। সব কথা শোনার পরে মিম বলে, যা হওয়ার হয়ে গেছে, তুই কালকে গিয়ে রাজ ভাইয়ের কাছে মাপ চাইবি। ওকে আমায় মাফ করবে? অবশ্যই করবে। আর এখন বাড়িতে যা, কাল দেখা হচ্ছে। তারপর নিশি ও তার ছেলে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর থেকে নিশি অনেকটা খুশি, কারণ ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া। নিশি ভাবতে শুরু করে দিয়েছে কালকে কি হবে, কিন্তু নিশি হয়তো এটা জানে না যে কালকে তার জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালে নিশি একদম রাজের পছন্দ মতো সাজলো। নীল শাড়ি, নীল চুড়ি, হালকা মেকআপ, কিন্তু ঠোঁটে কোনো প্রকার লিপস্টিক দেয়নি, কারণ রাজ লিপস্টিক দেওয়া পছন্দ করে না। সাজগোজ শেষে নিশি নিজেকে নিজেই দেখে লজ্জা পাচ্ছে, কারণ আজ প্রায় 1 বছর পরে ও এরকমভাবে সাজলো। কিছুক্ষণ নিজেকে আয়নে দেখার পরেই নিশি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে নিশি অবাক হয়েছে, কারণ সবাই নিশিকে সালাম দিচ্ছে, কিন্তু এসব নিয়ে নিশির কোনো মাথা ব্যথা নেই। সে শুধু তার প্রিয় মানুষটির অপেক্ষা করতে লাগলো। নিশি অফিসে এসেছে প্রায় ঘন্টাখানেক হলো, কিন্তু এখনও রাজ আসেনি। তাই এবার নিশির বেশ চিন্তা হচ্ছে। তাই সে ম্যানেজারের কাছে যায় আর বলল, আচ্ছা, এখনো রাজ অফিসে আসে নাই কেন? রাজ স্যার তো গত 3 দিন ধরে অফিসে আসছে না ম্যাম। মানে অফিসে আসে না কেন? আর আপনি আমাকে ম্যাম কেন বলছেন? অফিসের বসকে ম্যাম বলবো না তো আর কি বলবো? কি বলছেন এসব? আর কে অফিসের বস? আপনি আমাদের অফিসের নতুন বস, আর এই অফিসটা আপনার ও আপনার ছেলের নামে রাজ স্যার লিখে দিয়ে গেছেন। মানে লিখে দিয়ে গেছে? কোথায় গেছে উনি? সেটা তো আমি জানি না, আর গত 3 দিন ধরে ওনার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। কি বলছেন এগুলো? ওনার ফোন বন্ধ দেখাচ্ছে মানে? আমি ঠিক বলছি। তারপর ম্যানেজার চলে গেল। ম্যানেজারের কথা শুনে নিশি ধপাস করে চেয়ারে বসে পড়লো আর ভাবতে লাগলো, তাহলে কে আবার রাজকে হারিয়ে ফেললো? না, এ হতে পারে না, রাজকে কিছুতেই হারাতে দেবে না সে। তারপর নিশি অফিস থেকে বের হয়ে গেল আর ওর বাসায় চলে গেল। বাসায় গিয়ে নিজের ছেলেকে নিয়ে রাজের বাসায় চলে আসলো। আর যেহেতু রাজের মা জানে যে নিশি আর রাজ একটা ছেলে আছে তাদের, তাই তিনি নিশিকে দেখা মাত্র কাছে টেনে নেন আর বললেন, কোথায় ছিলি মা এতদিন? আমাদের কথা কি একবারও মনে পড়েনি? মা, মনে তো অনেক পড়েছে, কিন্তু আসার অধিকারটা ছিল না। হয়েছে, আর বলতে হবে না।
আর এটাই কি আমার দাদু ভাই? হুম আম্মু। তারপর সবাই মেহমতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। কিছুক্ষণ পর নিশি বলে, আম্মু তোমার ছেলে কই গো? ও আমাকে অনেক জ্বালিয়েছে, আজ তার বদলা নেব। মানে রাজ তোর সাথে আসেনি? সে তো বলেছিল তোকে নিয়ে বাসায় আসবে, তাই আমি ওকে কোনো ফোন দিইনি। ও 3 দিন ধরে আমার সাথে দেখাই করে নাই, আর অফিসেও যায় নাই, তাই আমি মনে করলাম যে ও বাসায় আছে। এখন রাজের আম্মু কান্না করছে। তারা সবাই ভাবছে যে রাজ কোথায় গেল। অন্যদিকে রাজ লন্ডনে গিয়ে তার বন্ধুর বাসায় উঠেছে, আর আজ তার অফিসের প্রথম দিন, তাই সে অফিসের জন্য তৈরি হয়ে বের হবে। তারপর রাজ আর ইব্রাহিম, রাজের বন্ধু, অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে পৌঁছে রাজ অবাক না হয়ে পারল না, কারণ আমাদের অফিসের বস হলো নীলা। সে আমাকে দেখা মাত্র আমায় এসে জড়িয়ে ধরে আর বলে, আরে রাজ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু এখন থাকবো। মানে তুমি কি বললে বুঝতে পারলাম না। আমি বললাম যে আমিও ভালো আছি। তা আঙ্কেল আন্টি কেমন আছে? তারাও ভালোই আছে, যদিও আমি জানি না যে তারা কেমন আছে। তা কি মনে করে তোমাদের কোম্পানি ছেড়ে এখানে জয়েন করলে? এমনি গো, তেমন কিছু না। ওকে রাজ, তোমার সাথে পরে কথা হবে, এখন একটা মিটিং আছে তাই যেতে হবে। বাই। তারপর নীলা চলে গেল। এখন আপনারা হয়তো ভাবছেন নীলাকে আর আমি বা নীলাকে কেমন করে চিনি, তাই তো? তাহলে শুনুন, নীলা, আমি আর ইব্রাহিম একই সাথে পড়তাম, তাই আমি আর ওকে চিনি। আর আমি নীলাকে সবসময় নিজের বন্ধুই ভাবতাম, কিন্তু একদিন নীলা আমাকে এসে প্রপোজ করে, কিন্তু আমি এসব পছন্দ করতাম না, তাই আমি ওকে নিষেধ করে দেই। কিন্তু নীলা আমায় প্রতিদিন প্রপোজ করতে থাকে, তাই আমি তাকে বলি নেক্সট টাইম যদি সে আমায় প্রপোজ করে তাহলে আমি ওর সাথে আর বন্ধুত্ব রাখতে পারবো না। তাই সেদিনের পর থেকে নীলা আমায় আর প্রপোজ করে নাই। এর মধ্যে আমার লেখাপড়া শেষ হয়ে যায়। তারপর আমি দেশে ফিরে আসি, আর বাকিটুকু তো আপনারা জানেন। নীলা যাওয়ার পরে আমি ইব্রাহিমকে বলি, কিরে, এটা তো তোর কোম্পানি, তাহলে নীলা এখানকার বস কিভাবে? এটা আমার কোম্পানি, কিন্তু এর মালিক আমরা দুজন, আমি আর নীলা। তো তুই আমাকে আগে বলতে পারলি না যে এখানে নীলাও আছে? তাহলে আসছি না, তাই তো? এর জন্যই তো নীলার কথা আমি তোকে আগে বলি নাই। বেশ করেছিস। এখন এখান থেকে দূর হ, আমার কাজ আছে। তারপর আমি কাজ করতে শুরু করলাম। বিকালের আগে আমার সব কাজ শেষ হয়ে যায়, তাই আমি একটু অফিসের চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম। তখন পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। আমি তখন পেছনে ফিরে দেখি নীলা দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে কি করছো রাজ? কিছু না, শুধু চারপাশের প্রকৃতি দেখছিলাম। ওহ, চলো আজ আমি আর তুমি দুজন একসাথে ডিনার করব। তা কি করে হয় বলো? সব হয়। বলে এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর নীলা গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করায়, আর আমরা সেখানে ডিনার শেষ করি। ডিনার করার সময় আমাদের অনেক কথাই হয়। তারপর নীলাই আমাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার পরে আমি সোজা ওয়াশরুমে চলে যাই, আর কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে বেরিয়ে আসি। আর তখনই আমার রবির কথা মনে হয়। আজ সারাদিন ওকে একবারও ফোন দেওয়া হয়নি, তাই আমি দেরি না করে ওকে ফোন দেই। কিন্তু ফোন দেওয়ার পর রবি যা বলে তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেমন আছিস ভাই? এই তো ভালোই আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমার বাড়ির সবাই কেমন আছে? কেউ ভালো নেই। তুই যাওয়ার পরে সবাই কেমন যেন হয়ে গেছে, আর আন্টি তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে। তুই ফিরে আয় ভাই। সময় হলে আমি ফিরে আসবো। আর নিশি আর আমার বাবু কেমন আছে রে? নিশি তো রবি নিশির ব্যাপারে কিছু বলতে যাবে, তার আগে আমি বলি, বাদ দে নিশির কথা, তুই ভালো থাকিস আর আমার পরিবারকেও দেখে রাখিস। এই কথাগুলো বলেই আমি ফোন কেটে দেই। সে রাতে আমার আর ঘুম আসলো না। পরের দিন থেকে আমি আবার নতুন জীবন শুরু করার ব্যর্থ চেষ্টা করি। সকালে ফ্রেশ হয়ে ইব্রাহিমের সাথে অফিসে চলে যাই। আর অফিসে পৌঁছে নীলা বলে, রাজ কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো নীলা? আমিও ভালো আছি। কাজের চাপ বেশি দেয়নি তো তোমায়? আরে না, এতটুকু কাজ করার অভ্যাস আমার আছে। ও আচ্ছা, তোমার কাজ শেষ হলে আমি আর তুমি এক জায়গায় যাব, কেমন? সেটা না হয় যাবো, কিন্তু যাবেটা কোথায়? সেটা গেলেই দেখতে পারবে। আমিও আর বেশি না ভেবে কাজে মন দিলাম। আর কাজ করতে করতে কখন বিকেল হয়ে গেছে জানতেই পারি নাই। তখন হঠাৎ নীলা এসে বলল, কি গো, তোমার হলো? আর একটু আছে, তুমি দাঁড়াও। আমি আর দাঁড়াতে পারছি না, তুমি আমার সাথে চলো, আমি এই কাজটা অন্য কাউকে দিয়ে করাচ্ছি। বলে নীলা আমার কাজটা একজনকে দিয়ে আমাকে জোর করে বাইরে নিয়ে আসে। আমাকে বাইরে নিয়ে আসার পর নীলা বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। তারপর নীলা আবার অফিসের মধ্যে চলে যায়, আর আমি গাড়িতে উঠে বসি। কিছুক্ষণ পরে নীলা বের হয়ে আসে আর গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়াই, আর নীলা বলে, রাত চলো। এটা আমায় কোথায় নিয়ে এলে? ভেতরে গেলেই দেখতে পারবে। তারপর আমি নীলার পিছু পিছু ভেতরে যাই। আর ভেতরে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ ভেতরে নীলার বাবা মা বসা ছিল। তার মানে এটা নীলাদের বাড়ি। তখন আমি বললাম, কেমন আছেন আঙ্কেল, কেমন আছেন আন্টি? ভালো বাবা, তুমি কেমন আছো?
জি আন্টি, আমিও ভালো আছি। তারপর আরও অনেক কথা বললাম আর খাওয়া দাওয়াও এখানেই করলাম। নীলা রাতে আমাকে ইব্রাহিমের বাসায় ধুয়ে যায়, তাই আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবেই 5টা বছর পার হয়ে যায়, আর এই 5 বছরে নিশির জন্য আমার ভালোবাসায় এতটুকু কমে নাই, বরং বেড়েছে। তো প্রতিদিনের মতো আজও অফিসে গেলাম, আর অফিসে পৌঁছানোর পর নীলা আমার কাছে এসে বলল, শোনো রাজ, আমরা আগামীকাল বাংলাদেশে যাব, সেখানে একটা মিটিং আছে আর আমার সাথে তুমিও যাবে। তাই তোমার যা যা প্রয়োজন তুমি আজ বাসায় গিয়ে প্যাকিং করে নাও, আর কাল সকালে আমাদের ফ্লাইট। ওকে ঠিক আছে। কেন জানি আমি ওকে মানা করতে পারলাম না, হয়তো অনেকদিন পর দেশে ফিরবো এর জন্যই। সেদিনকার মতো অফিস করে বাসায় চলে আসলাম। তারপর আমি আমার কিছু জিনিস প্যাকিং করে রাখলাম। পরের দিন সকালেই আমি আর নীলা বাংলাদেশে চলে আসলাম, আর আমি ওখানকার যে কোম্পানির সাথে মিটিং হবে সেখানে গেলাম। আমি সেখানে গিয়ে আরও বেশি অবাক হয়ে যাই, কারণ এটা আর কারণ না, আমার বাবার কোম্পানি, যার সাথে আমাদের মিটিং হবে। আমি কি করব তাই ভেবে পাচ্ছিলাম না। একবার মনে করলাম যে মিটিংটা অ্যাটেন্ড করব না, কিন্তু পরক্ষণে কী যেন হলো, আমি মিটিং প্লেসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখি আমার বাবা একটা চেয়ারে বসা আছে, আর তার চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে। তো আমি সেখানে গিয়ে সবার সাথে মত বিনিময় করলাম। আর আমি যখনই বাবার কাছে গেলাম, তখন বাবা আমাকে দেখা মাত্র জড়িয়ে ধরল আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে নাই? বাবা, অনেক মনে পড়েছে, কিন্তু আমি যে অপারগ ছিলাম। এখন আমার সাথে তুই বাসায় যাবি, তোকে দেখলে তোর আম্মু অনেক খুশি হবে। আব্বু, আমি যাব, তার আগে মিটিংটা শেষ করে নেই। সত্যি বলছিস তো? সত্যি। এতক্ষণ সবাই আমাদের দিকে তাকিয়েছিল আর বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে এগুলো। এমনি নীলাও অবাক হয়ে গিয়েছে, কারণ সেও আমার বাবাকে চিনে না। তাই সে আমার কাছে এসে বলল, তুমি বিজনেসম্যান নাজমুল সাহেবের ছেলে? তুমি এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে আমাদের কোম্পানিতে একজন সাধারণ স্টাফ হয়ে কাজ কেন করছিলে? এর একটা কারণ আছে যেটা তুমি জানো না। কি কারণ আছে রাজ? মিটিং শেষ হোক, তারপর না হয় বলি। ওকে ঠিক আছে। নীলার অবাক হওয়াই স্বাভাবিক, কারণ এই 5 বছরে আমি নীলাকে একবারের জন্য আমার আসল পরিচয়টা বলি নাই, যদিও সে জানতো আমাদের একটা কোম্পানি আছে। তারপর আমরা মিটিং শেষ করে বাহির হলাম, আর তখনই আমার চোখ গেল একটা বাচ্চার ওপর। বয়স আর কত হবে, 5-6 বছর হয়তো, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে কতদিনের না চেনা। তাই আমি ওর কাছে যাই আর বলি, বাবা তোমার নাম কি? কিন্তু ছেলেটা আমাকে অবাক করে দিয়ে পাপা বলে আমায় জড়ায় ধরে। কে তোমার পাপা? তুমি তো আমার পাপা, আমার মামুনি বলছে। আর জানো পাপা, তোমার জন্য আমার মামুনি প্রতিদিন কান্না করে। কে তোমার মামুনি বাবা? তখন ছেলেটি হাত দিয়ে একজনকে দেখিয়ে দেয়, আর সেটা আর কেউ না, সেটা হলো নিশি। মানে ছেলেটি আমার আর নিশি সন্তান। তার জন্য কি ওর জন্য এত টান অনুভব হইতেছিল? তখনই নিশি আমাদের সামনে চলে আসে, আর আমাকে দেখে সে খানিকটা স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণে আমায় জড়িয়ে ধরে কান্না করে দেয়। কিন্তু তখন হঠাৎ নীলা কোথায় থেকে যেন চলে আসে, আর নিশিকে আমার বুকে দেখে ও নিশিকে তুলে ওর গালে 2টো চড় বসায় দেয়, আর বলে, এই মেয়ে, তোমার লজ্জা করে না অন্যের স্বামীকে জড়াই ধরতে? অন্যের স্বামী মানে? হ্যাঁ, তুমি যাকে জড়াই ধরছো সে আমার হাজবেন্ড হয়। ও সরি, আমায় ক্ষমা করে দিয়েন। আর মিস্টার রাজ, আপনার ছেলেকে দেখে রাখবেন। এই কথা বলে নিশি বাইরে দৌড় দিল। আমিও নিশির পিছু পিছু গেলাম, কিন্তু আমি যেতে একটু দেরি করে ফেলেছিলাম, কারণ নিশি একটা কারের হাতে ধাক্কা খেয়েছে আর ওর মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, আর বাইরে এসে দেখি নিশির মাথা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু হারাতে যাচ্ছি। তাই আমি গিয়ে নিশিকে আমার কোলে তুলে নেই আর হসপিটালের দিকে দৌড়াতে শুরু করলাম। আর তখন কে যেন একটা কার নিয়ে এসে বলল উঠতে, তাই আমি দেরি না করে কারে উঠে বসি, আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালে পৌঁছে যাই। আর ডক্টররা নিশিকে নিয়ে ওটিতে চলে যায়। তাই আমি কারওয়ালাকে ধন্যবাদ দিতে যাই, আর গিয়ে দেখি সেটা আর অন্য কেউ না, আমার বন্ধু মামুন। আর মামুনকে দেখা মাত্র আমি কান্নায় ভেঙে পড়ি আর বলি, আমার নিশির কিছু হবে না তো? ওর যে কিছু হলে আমি বাঁচবো না রে। নিশির কিছু হবে না, আর তুই এভাবে ভেঙে পড়ছিস কেন? আজ আমার জন্য নিশির এই অবস্থা, কেন যে আমি আবার দেশে ফিরে আসলাম। এক থাপ্পড় দিব যদি আর একটিও বাজে কথা বলিস। আর নিশির কিচ্ছু হবে না, আর তুই এখানে শান্ত হয়ে বস। তারপর মামুন আমাকে এক জায়গায় বসিয়ে দেয় আর কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পরে দেখি মামুন আমার ছেলেকে নিয়ে আসছে, আর ও আমাকে দেখে বলে, বাবা, মাম্মাম, ও মাম্মামি কি হয়েছে? তোমার মাম্মামের কিছু হয়নি বাবা, তুমি আমার কাছে এসো তো। তারপর আমি আমার ছেলেকে বুকের মাঝে জড়াই ধরি। কিছুক্ষণ পরে ডক্টর ওটি থেকে বাহির হয় আর বলে, আপনাদের ভাগ্য অনেক ভালো বলতে হবে, নয়তো রোগীকে যে অবস্থায় এখানে আনা হয়েছে আমরা তো মনে করেছিলাম ওনাকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি এখন সুস্থ আছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সাহেব, আমার নিশিকে ফিরিয়ে দেওয়ার জন্য। আরে এটা তো আমাদের কর্তব্য। আমি কি ওর সাথে দেখা করতে পারি? না, আপনি 6 ঘন্টা পরে ওনার সঙ্গে দেখা করতে পারবেন, আর তাছাড়া ওনার এখন সেন্স নেই। ওকে ডক্টর। ডক্টরের সাথে কথা শেষ করে এসে আমি আমার ছেলের কাছে বসি। আমি আর আমার ছেলে বসে আছি
তখন কেউ পেছন থেকে আমার নাম ধরে ডাক দেয়। তাই আমি পেছনে তাকাই কে ডাকছে দেখার জন্য। তখন দেখতে পাই আব্বু আর আম্মু দাঁড়ায় আছে। আর আম্মু আমাকে দেখে আর স্থির থাকতে পারলো না, আমার কাছে এসে কান্না শুরু করে দিল আর বলল, কোথায় ছিলি বাবা এতদিন? আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে না? আম্মু, মনে তো সবসময় পড়তো, কিন্তু আসার উপায় ছিল না। আর এই যে দেখো আমি এসে গেছি, আর কোথাও যাব না। সত্যি তো? সত্যি। তখন একজন নার্স এসে খবর দিল যে নিশির সেন্স ফিরেছে। তাই আমি আর দেরি না করে নিশির কেবিনে ঢুকে গেলাম। আমার পিছু পিছু বাকি সবাইও চলে এসেছে, কিন্তু নিশি আমাকে দেখে তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সবাই নিশির সাথে কথা বলছে আর নিশি সেগুলোর উত্তর শুধু হ্যাঁ অথবা নাতে দিচ্ছে, কিন্তু সে আমার দিকে একবারও তাকাচ্ছে না। এতে আমার অনেকটাই খারাপ লাগে। তাই আমি সবাইকে বলি, আমি আর নিশিকে একা কথা বলতে চাই, তাই প্লিজ সবাই যদি একটু বাইরে যেতে। অবশ্যই। তারপর সবাই বাইরে চলে যায় আর আমি নিশির পাশে গিয়ে বসি আর ওর হাত আমার হাতের মুঠোর মধ্যে নেই আর বলি, নিশি আমি সরি, কথা বলবেন আমার সাথে? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। আমি যখন উঠতে যাব তখন নিশি আমার হাতটা ধরে ফেলে আর আমি ওর দিকে তাকিয়ে দেখেও কান্না করছে। আরে পাগলি, কান্না করছো কেন? খুব খারাপ, শুধু আমায় কষ্ট দেন। বুঝলাম মনের ভিতর অনেক অভিমান জমা হয়ে আছে। গো, আমি খুব খারাপ, আর আমি ওয়াদা করছি আজকের পর থেকে তোমায় আর কখনো কষ্ট দিব না। এইভাবে বললে আমি বিলিভ করব না। তাহলে কিভাবে বলবো? কান ধরে বলেন। ওকে শোনাবো, এই তো কান ধরলাম। ওই ফাজিল, আমি কি আমার কান ধরতে বলেছি নাকি? তো কি হলো? আর ছেড়ে যাবে না তো? কখনো না। পাগলিটাও আমার বুকের মধ্যে মিশে গেল। ঠিক তখনই নীলা কেবিনে আসলো আর নিশি নীলাকে দেখা মাত্র আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওর মতে ও যদি আমায় ছেড়ে দিলেই হারিয়ে যাব। ভয় পেও না নিশি, আমি তো শুধু ক্ষমা চাইতে এসেছি। আসলে আমি জানতাম না যে রাজ তোমার কে হয়, তাই ওই কথাগুলো বলে ফেলেছিলাম। ইটস ওকে। থ্যাংক ইউ নিশি, অ্যান্ড গুড বাই। বলে নীলা চলে যায়। তখন আমি নিশিকে বলি, বাবু তুমি এখন রেস্ট নাও, তুমি এখন অনেকটাই উইক। তারপর নিশি আমার হাতটা ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে পড়ে। প্রায় 15 দিন পর নিশিকে রিলিজ দেওয়া হয় আর নিশির পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লাগে। আর এই 1 মাস কেটেছে নিশির সাথে দুষ্টমি করতে করতে। একদিন রাতে আমি আর নিশি ছাদে বসেছিলাম, তখন নিশির কি যেন মনে হলো আর সে আমার কোলের উপরে উঠে এসে বসলো আর আমার গাল জড়ায় ধরে বলল, আমার একটা ফুটফুটে মেয়ে চাই, দিবেন? দিব। ও আমি ওর ঘাড়ে আমার নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছি আর কথাগুলো বলছিলাম কেমন যেন নেশা ধরানো গন্ধ। তখন নিশি হঠাৎ করে ওর দুহাত দিয়ে আমার মাথা উঁচু করে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দেয় আর পাগলের মতো চুষতে থাকে। নিশির এমন কাজ দেখে আমি খানিকটা অবাক হলেও পরক্ষণেই নিজেকে সামলে নেই আর ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে আনি আর ওর ঠোঁট চুষতে থাকি। এভাবে প্রায় 10 মিনিট ছিলাম। তারপর আমি নিশির পাজাকোলা করে তুলে নিয়ে রুমের মধ্যে আসি আর পা দিয়ে দরজাটা লাগিয়ে দিই। তারপর নিশিকে বিছানায় শুয়ে দিয়ে নিজের শার্টের বোতামগুলো খুলি আর শার্টটা দূরে ছুঁড়ে মারি। তারপর নিশির উপর উঠে ওর ঘাড়সহ সারা শরীরে কিস করি, সাথে হালকা কামড় দেই। ফলে নিশি হালকা চিৎকার করছিল। তারপর আমি আস্তে আস্তে নিশির ব্লাউজের হুক খুলি আর নিশি আবেশ আমাকে জড়ায় ধরে। তারপর আর কমুনা, সবাই নিজে থেকেই বুঝে নেন গা।